আপনি কি বুঝতে পারছেন না? আমি আপনাকে ঘৃণা করি। আমার এখন থেকে চলে যান। আপনি যত যাই করেন, আমি কখনোই আপনাকে ভালোবাসবো না। আমার হবু স্ত্রী আছে, আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হবে। এখন থেকে যান, এইসব করে কোনো লাভ হবে না। আমি এখন থেকে গেলে তোমাকে আমার সাথে নিয়ে যাব, আর না হয় আমার লাশ এখান থেকে বের হবে, কিন্তু আমি বেঁচে থাকতে তোমাকে ছাড়া এই বাড়ি থেকে যাব না। এইসব শুধু পাগলামি, এইসব করে কোনো লাভ হবে না। আপনি চলে যান। আপনার প্রতি আমার কোনো ভালোবাসা মায়া কিছু নাই। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তুমি খুব ভালো করেই জানো। বাট আপনার কথা কার্যকরী না। আমি আপনাকে ঘৃণা করি, এটাই বাস্তব। আপনি যাই করেন কোনো লাভ হবে না। নয়নের কথা শুনে নদী রেগে ওর গলা ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিল। নয়ন সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। কারো পায়ের শব্দ শুনে নদী নয়নকে ছেড়ে দিয়ে বলল, স্যার আপনার চা, আমি তাহলে আসছি। নদী কথাটা বলে হাসি মুখে চলে গেল। নয়নের কাছে তুলি এসে বলল, জান, বলো। কি করো? চলো নিচে চলো, সবাই বসে থেকে গল্প করছে, আর তুমি কিনা এখানে একা রুমে বসে আছো। তুমি যাও, আমি পরে আসছি। ওকে, তাহলে আমার জিনিসটা দিয়ে যাও। তুলি কথাটা বলে নয়নের ঠোঁটের কাছে যেতে নয়ন মুখ সরিয়ে নিল। তুলি লজ্জা পেয়ে বলল, ওকে, তাহলে আসো, আমি যাই। তুলি রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, আমাকে ভালো একদিন বাসবেই, আমাকে নিজেই তুমি কাছে টেনে নেবে। শুধু সময়ের অপেক্ষা, বিয়েটা হোক শুধু, তখন তোমাকে বোঝাবো মজা। তুলি কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। এইদিকে নয়ন চা খেতে লাগলো আর ফোনের গ্যালারি লক অপশনে গিয়ে কিছু ছবি দেখতে লাগলো। নয়ন চা শেষ হলে ফোনটা পকেটে রেখে নিচে চলে গেল। সিঁড়ি দিয়ে নামতে লাগলো। নয়ন দেখলো নদীর সবাইকে চা বিস্কিট দিচ্ছে। নয়নের আম্মুর পা টিপে দিচ্ছে। নয়ন ব্যাপারটা দেখে কিছু না বলে নিচে নামলো। নদী নয়নের দিকে চোখ পড়লেই হাসি দিলে নয়ন পাশে সোফায় বসলে রূপা বলল, দেবরজি, কি অবস্থা তোমার? সারাদিন রুমে থাকো, বাইরে বের হতে কি একদম মন চায় না নাকি? সামনে পরীক্ষা, পড়ায় যদি মনোযোগ না দেয় ফেল যাব। তা তো বুঝলাম, বাট তাই বলে এত রুমে থাকবে? পরে তো রুমে থাকতে থাকতে দেখা যাবে বাহিরের রোদ আর সহ্যই হচ্ছে না। নয়ন, তুলিকে সময় দে। ওই তোর জন্য এই বাসায় শুতে শুতে আসে, আর তুই প্রতিবার ওকে নিরাশ করে দেস। রাফি ঠিক বলেছে, তোদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আগে থেকে যদি দুইজন একে অপরকে ভালোভাবে না মিশোস, তাহলে বুঝবি কিভাবে? নয়নের আম্মুর কথা শুনে নদীর দিকে তাকাতে নয়ন রেগে তুলির হাত ধরে হাসি মুখে বলল, সরি তুলি, আজ থেকে আমি তোমাকে বোঝার চেষ্টা করব, তোমাকে সময় দিব। নয়নের কথা শুনে তুলি খুশি হয়ে সবার সামনে নয়নকে জড়িয়ে ধরল। নয়ন ওয়াকওয়ার্ড ফিল করলো। সবাই হাসতে লাগলো। নদীর আগে হাত মুঠো করে ফেললো। নয়নও রাগ দেখে তুলি মাথায় হাত দিয়ে বলল, আরে পাগলি মেয়ে ছাড়ো, সবার সামনে কেউ এভাবে জড়িয়ে ধরে নাকি? নয়নের কথা শুনে তুলি লজ্জা পেয়ে ছেড়ে দিল। নদী রেগে কিছু বলবে তখনই রূপা বলে ওঠে, ওই চা তো, আমার চাটা গরম করে নিয়ে এসে দে। আচ্ছা ম্যাম। নদী কথাগুলো বলে চায়ের কাপে চাটা নিয়ে রেগে চলে গেল। নয়ন তুলিকে বলল, একটু দূরে সরে বসো। এভাবে কেন বসো? গা ঘেঁষে বসো না তো। এই, তোর কাহিনী বুঝি না। তুলি মেয়ে মানুষ হয়ে কত সহজে তোর সাথে মিশে যায়, আর তুই ছেলে মানুষ হয়ে এত লজ্জা কেন পাস? আমার বড় ছেলেকে দেখ, আর তোর বাপ তো এমন ছিল না। তোর বাপ কত রোমান্টিক ছিল জানোস? রাহেলা, কি শুরু করলে? নয়নের আম্মুর কথা শুনে সবাই মজা নিতে লাগলো। এদিকে নদীর আগে গজগজ করতে লাগলো আর চা গরম করতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো, আমার সামনে কি না ওই মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আবার ওই মেয়ে জড়িয়ে ধরে থাকে। ওই শান্তি অনুভব করা বের করব, একবার শুধু তোর রাগ ভাঙিয়ে নেই। নদী কথাগুলো ভাবতে হুট করে রাকিব এসে চুলা বন্ধ করে দিয়ে নদীর মাথায় টোকা দিয়ে বলল, এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কোন দিকে মন থাকে? চা পড়ে যায় খেয়াল নাই নাকি? ও আমি খেয়াল করতে পারি নাই, ধন্যবাদ। কি হয়েছে, কোনো কিছু নিয়ে চিন্তা করছো নাকি? না, তেমন কিছু না। নদী চুলা চা ঢালতে গিয়ে হাতে পড়লে সাথে সাথে নদী আ বলে উঠলে নয়নের কানে আসলে দৌড়ে রান্নাঘরের দিকে আসলে দেখে রাকিব নদীর হাত ধরে ফু দিচ্ছে। রাকিব বলল, পাগল হয়ে গিয়েছো নাকি? কোন দিকে মনোযোগ থাকে? হাত পুড়ে কি করলে? নদী নয়নকে দেখে রাগে রাকিবের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আমার প্রতি এত কেয়ারিং হওয়ার জন্য। ছাড়ো, তোমার স্পর্শ আমার কেমন যেন লাগছে। নদীর কথা শুনে রাকিবের রাগ হলো। রাকিব নদীর কথা শুনে হেসে বলল, ওয়েট করো একটু, লবণ দাও।
রাকিব লবণ দিতে নদীর জালে চিৎকার দিয়ে উঠল। নয়ন সাথে সাথে রাকিবের কলার ধরে এক ঘুষি মেরে দিল। সরিয়ে দিয়ে নয়ন তাড়াতাড়ি করে নদীর হাত ধরে বুকের সাথে চেপে ধরল। সবে দৌড়ে আসলো। নয়ন নদীর হাত ধরে ট্যাপের নিচে হাত রেখে হাত ধুয়ে দিল। নদী জ্বালা পোড়া কান্না করতে লাগলো। আমু বলে ওঠে, নয়ন, কি হয়েছে? ম্যাম, ওর হাত পুড়ে গেছে। আমি লবণ দিয়েছি যাতে ফোস্কার না পড়ে। স্যার রেগে আমাকে ঘুষি মারলো। পাগল নাকি তুই? পোড়া স্থানে লবণ কে দেয়? তুই এখন থেকে যা, আর এই বরফ, লবণ, টুথপেস্ট লাগানো যায়, যা তো। নয়নকে সরিয়ে দিল। রূপা রেগে বলল, অল্প একটু পুড়ে গেছে, এতে এত চিৎকার দেওয়ার কি আছে? বৌমা, চুপ করো। আম্মা, আপনি এই কাজের মেয়ের জন্য আমাকে চুপ থাকতে বললেন? বৌমা, ওরা আমাদের বাড়িতে পরিবারের একটা অংশ, কথা না বলে যাও। এই রাকিব, যা টুথপেস্ট নিয়ে আয়। রাকিব চলে গেল। নয়নের আম্মু হাত ধরে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে নদীর হাতে দিতে লাগলো। রাকিব ধরে টুথপেস্ট নিয়ে এসে দিলে। নয়নের আম্মু হাতে লাগিয়ে দিল। নয়ন ওখান থেকে চলে গেল। নয়নের বুকের ভেতরে কষ্ট হতে লাগলো। নয়ন মনে মনে বলতে লাগলো, এখানে পড়ে থাকতে কে বলছে? কতবার তো বলছি চলে যেতে, তাও জিদ ধরে থাকবে। থাকুক, আমার কি তাতে? আমাকে ভালোবাসে না, তারপরে এত নাটক। মানুষ এক চেহারায় কয় রূপ দেখায়। নয়ন কথাটা বলে বাসা থেকে বের হয়ে গেল। রাত 11টার দিকে নয়ন বাসায় আসলো। দরজায় কলিং বেল বাজলে নদী দরজা খুলে দিল। নয়ন নদীর সাইড দিয়ে চলে যেতে নিবে, সাথে সাথে নদী নয়নের শার্টের কলার ধরে সোজা দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁট জোড়া নিজের করে কামড় মারল। নয়ন ধাক্কা মারলে নদী বলে ওঠে, ওই মেয়েকে স্পর্শ করার শাস্তি। ওই আমার হবু বউ আমাকে স্পর্শ করবে, যা ইচ্ছে তাই করবে। দরকার হইলে আমি ওকে কিস করব, জড়িয়ে ধরবো। ওই তোর হবু বউ, আমি তোর। নদী আর কিছু বলতে যাবে তখনই পেছন থেকে তুলি বলে ওঠে, জান, তুমি এখন আসলে? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আসো, তোমাকে আজ নিজে হাতে খাবার পরিবেশন করে দেব। আমি খাবার খেয়ে এসেছি, তুমি খাইছো তো নাকি? আমি খেয়েছি তো। চলো তাহলে রুমে তোমার সাথে গল্প করব। ওকে, চলো। নয়ন চলে গেল। তুলির হাত ধরে যেতে লাগলো। নদীর আগে দেয়ালের সজোরে ঘুষি মারল। তুলি পর থেকে বলে উঠল, ওই, আমাদের জন্য চা দিয়ে যা। 1 কাপ দিস, 2 জন 1 কাপে খাবো। তুলির কথা শুনে নদী রেগে আরো গেল। নদী রেগে রান্নাঘরে গেল। নদীর আগে চা বানিয়ে নিল। চায়ের ভেতরে মরিচের গুঁড়া মিশিয়ে দিল। চা বানিয়ে নিয়ে উপরে গেল। নয়নের দরজার সামনে গেলে দেখে তুলি নয়নের কাছে যাওয়ার চেষ্টা করছে। নয়নের কোলের কাছে যাবে, সাথে সাথে নদী দরজা নক করলে তুলি বিরক্ত হয়ে বলল, উফ, আসার সময় পেলে না নাকি? ম্যাম, আপনি তো চা দিতে বললেন, আপনাদের জন্য চা নিয়ে এসেছি। রেখে চলে যা। নদী রুমের ভিতরে গিয়ে চা রাখতে নয়ন চায়ের কালার দেখে বুঝতে পারলো কোনো সমস্যা আছে। নদীর দিকে তাকাতে নদীর ভিলেন মার্কা হাসি দেখে বুঝতে আর বাকি রইল না। তুলি নয়নের পাশে চাটা নিয়ে খেতে যাবে, সাথে সাথে নয়ন হাত থেকে কেড়ে নিয়ে বলো, এখন চা খাও না, এখন খাইলে ঘুম আসবে না। আমি তোমার সাথে সারা রাত জেগে থাকতে চাই। আমার সকালে ভার্সিটিতে যেতে হবে। আমি ডেকে তুলে দেব। লাগবে না, তুমি যাও, ঘুমাও। না, আমি তোমার সাথে সারা রাত গল্প করব। তুলি নয়নের মুখে আঙুল দিয়ে নিজের প্রতি আসক্ত করার চেষ্টা করতে লাগলো। নয়ন নদীকে দেখে তুলির সাথে ফ্লার্ট করতে যাবে, তখনই নদী বলে, ম্যাম, এইসব ঠিক না বিয়ের আগে। তোর এত বড় সাহস, কাজের লোক হয়ে আমাকে শেখাস কোনটা ঠিক কোনটা ভুল? তোকে তো আমি। তুলি কথাটা বলে নদীর দিকে চা ছুঁড়ে মারলে নদীর সাথে সাথে নিচে বসে পড়লে চা মাথার উপর দিয়ে চলে গেল। তুলি আরো রেগে গেল। নয়ন বলে ওঠে, এই মেয়ে, এখন থেকে যাও। আমার হবু বউকে রাগানোর সাহস কে দিয়েছে তোমাকে? যাও এখান থেকে। আমি এই কাজের মেয়েটাকে যদি এই বাড়ি থেকে বিদায় না করেছি, আমার নামও তুলি না। ঠান্ডা হও, রাগ করো না। নয়নের কথা শুনে নদী রেগে বের হয়ে গেল। তুলি নয়নকে জড়িয়ে ধরে নয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলো, বের হও এখান থেকে। নয়ন, এমন কেন করছো? বের হও এখান থেকে। তোমার কি মনে হয় বিয়ের আগে আমাকে আসক্ত করার চেষ্টা করবে, আর আমি তোমার প্রতি আসক্ত হব? শোনো, বিয়ের আগে এইসব নোংরামি আমার সাথে করতে আসবে না। বের হও। নয়ন তুলির হাত ধরে টেনে বের করে দিয়ে দরজা চাপা দিলে তুলি রেগে হন হন করে চলে গেল। কিছুক্ষণ পর নদী আসলো। নয়নের রুমের ভেতরে প্রবেশ করতে নয়ন বলে ওঠে, এখানে কি? এগুলো পরিষ্কার করে ঘুমাবো। দরকার নাই, বের হয়ে যাও। নদী কোনো কথা না শুনে চা পানি মুছতে লাগলো। নদী
হাতের দিকে চোখ গেলে নয়নের খারাপ লাগলেও প্রকাশ করলো না। নয়ন খাটের উপরে শুয়ে পড়তে হুট করে দরজা বন্ধ হওয়ার শব্দ পেল। নয়ন চোখ খুলে দেখে নদী দরজা লাগিয়ে দিয়ে ওর দিকে এগিয়ে আসছে। নয়ন উঠে বসে বলল, কি হচ্ছে? এভাবে আমার কাছে কেন আসো? বের হয়ে যাও। আমার আদর খেতে ইচ্ছে করছে, তার মানে আমাকে আদর করতে হবে। আমি তোমার আগের সেই নয়ন না যে তোমার চাহিদা মেটানোর দায়িত্ব নিব। তুমি আমাকে ভালোবাসবে, আমার সকল ইচ্ছে পূরণ করবে। নদী নয়নের একেবারে কাছে আসলো। নয়ন সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নদী নয়নের হাত খাটের সাথে চেপে ধরলো। নয়নের গলায় কিস করতে যাবে, নয়ন বলতে লাগলো, ছাড়ো আমাকে নদী, আমি তোমার সাথে এইসব কখনোই করব না। তোমাকে আমি ঘৃণা করি। তুমি বাংলা কথা বুঝো না? আমি তোমাকে আমার শত্রু থেকে বেশি ঘৃণা করি। আমি তো ভালোবাসি। আমি যখন তোমাকে ঘৃণা করতাম, তোমাকে অবহেলা করতাম, তোমার কোনো কথা না শুনতাম, তাও তো তুমি আমাকে ভালোবাসতে, আমার খেয়াল রাখতে। আমি জানি তুমি যত অভিমানই করো না কেন, তুমি আমাকে আগের মতো ভালোবাসো। তুমি অভিমান করে আমার সাথে এমন করছো। কখনোই না। যাকে ভালোবাসি না তার উপরে অভিমান করা বোকামি। বের হয়ে যাও। তুলি যে কোনো মুহূর্তে আসতে পারে। আসবে না, ওই শুয়ে পড়েছে লাইট অফ করে। আতিয়া উঠে গেছে, আর সাহস হবে না এখানে আসার। ছাড়ো নদী, আমি তোমাকে আঘাত করতে বাধ্য হব। ছাড়ো আমাকে। করো আঘাত, যত আঘাত করতে পারো করো। আমি এসব সহ্য করে নিতে পারবো। করো আঘাত, আসো করো। নদী কথাটা বলে নিজের উপরে নিয়ে ঠোঁটটা নিজের দখলে নিয়ে নিল। নদীর শার্ট খুলতে লাগলো। আস্তে আস্তে নয়ন নদীর প্রতি দুর্বল হয়ে গেল। নয়ন নদীর উপরে ঝাঁপিয়ে পড়লো। নদী নয়নের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। নয়ন মাতালের মতো আদরের নদীকে আরো পাগল করে দিতে লাগলো। অনেকক্ষণ আদর করতে করতে দুজন ক্লান্ত হয়ে গেল। দুজন নিজেদের পোশাক ঠিক করে নিল। পোশাক ঠিক করে নয়ন নদীর বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। হঠাৎ করে নয়নের হুঁশ পেলে নয়ন রেগেই নদীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল, বের হয়ে যাবে তুমি এখন থেকে? তুমি যখন যা চাইবে তাই হবে নাকি? আমার স্বাধীনতা বলে কিছু নাই। তোমার কথা আমাকে শুনতে হবে। যখন আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, তখন এই ভালোবাসা কই ছিল? এইসব ন্যাকামি করছো। শোনো, আমি তোমাকে কখনোই কাছে টেনে নিব না। আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। বাট জান, তুমি না কয়েক মিনিট আগে আমার বুকে ছিলে, আমাকে কাছে টেনে নিয়েছিলে। আমি জানি আমার জানের এই সময়টা আমাকে দরকার। ওই তুলির বাচ্চা এসেছে আমার জানটাকে। নদী আর কিছু বলার আগে নয়ন নদীকে ধরে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। নদী রেখে চলে গেল। নয়ন খাটের উপরে গিয়ে শুয়ে পড়ল। সকালে নয়নের ঘুম ভেঙে গেলে নয়ন লাফ দিয়ে উঠল। নয়ন উঠে দরজা ধাক্কানোর শব্দ পেয়ে নয়ন উঠে গিয়ে দরজা খোলে। তুলি নয়নের গলা জড়িয়ে ধরে গালে কিস করে বলল, গুড মর্নিং জান। ছাড়ো আমাকে। নয়ন তুলির হাত সরিয়ে দিয়ে বলল, কিছু হয়েছে নাকি? এভাবে দরজা ধাক্কাচ্ছিলে কেন? তোমার জন্য সারা রাত আমার ঘুম হয়নি। আমি কি একবারও বলেছিলাম যে আমার জন্য রাত জাগতে? আচ্ছা, তুমি এইভাবে কথা বলো কেন? তোমার কি মুখে মধু দেয় নাই জন্মের সময়? একটু কি মিষ্টিভাবে কথা বলতে পারো না? তুলির কথা শুনে নয়ন কিছু না বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। তুলি মিটি মিটি হাসতে লাগলো। নয়নের আম্মু বলল, নদী যা তো, নয়ন উঠবে না নাকি? ভার্সিটির সময় পার হয়ে যাচ্ছে। আচ্ছা যাচ্ছি। নদী কথাগুলো বলেই চলে গেল। নদী ভাবতে লাগলো, রাতে ঘুমাইছে 2টায়, উঠবে আর কি। যাই বাবুটাকে ডাক দেই। আর ওই পেতনিকে তো দেখছি না রুমে, ওই আবার নয়নের কাছে গেল নাকি? নদী কথাগুলো ভেবে তাড়াতাড়ি করে নয়নের রুমে গেল। রুমে গেলে দেখে নয়ন গোসল করে বের হতে। তুলি বলল, আমি তো রাতে তোমার কাছে আসতে চাইলাম, তুমি তো আমাকে সরিয়ে দিলে। কিন্তু তুমি মোটেও ঠিক করলে না। আমার সম্পদ এইভাবে কেন নষ্ট করলে? তুলির কথা শুনে নয়ন ভ্রুকুচকে তাকালো। নদী মনে মনে হাসতে লাগলো আর ভাবতে লাগলো, আমার জিনিস আমাকে দিয়েছে, তোর মতো পেতনিকে কেন আদর করবে? কি আবল তাবল কথা বলো। এখন থেকে যাবে? স্যার ভার্সিটিতে যাবেন না? নদীর কথা শুনে তুলি নয়ন পেছনে তাকালো। তুলি নদীকে দেখে বলল, আচ্ছা বুঝলাম না, এই কালু তোর সমস্যা কি? আমাদের মাঝখানে সবসময় তুই কেন হাজির হোস? ম্যাম, আমি কখন হাজির হইলাম? বড় ম্যাম বলেছে স্যারকে ডাক দিতে, তাই তো ডাকতে আসলাম। গাইয়া ভূত একটা। তুলি কথাটা বলে বিরক্ত হয়ে চলে গেল। নয়ন ব্যাগ গুছিয়ে নিল। নদী নয়নের কাছে গিয়ে ওর মাথার পানি ওড়না দিয়ে মুছতে লাগলো। নয়ন হাত ধরলে নদী গালে কিস করে দিয়ে বলল, সাবধানে যাও। নদী কথাটা বলে চলে গেল। নয়ন কিছু না বলে মাথার চুল আছড়ে ব্যাগ বাইকের চাবি ফোন নিয়ে বের হয়ে গেল। 5 দিন পর। নয়ন, ওদের সাথে ঝামেলা করিস না। এই ড্রাইভার গাড়ি চালাও। এই ড্রাইভার থামাও। ওদের কত বড় সাহস আমার ফ্যামিলিকে বাজে কথা বলে।
আয় আয়, আমাকে কি করবে দেখিয়া। নয়ন জোর করে গাড়ি থেকে নামলো। তুলি বলে ওঠে, নয়ন, ওদের সাথে লড়াই করো না, তুমি ওদের সাথে পারবে না। নদী তাকে দেখতে লাগলো। নয়ন ওদের সাথে মারপিট করতে লাগলো। নয়ন এক এক করে মারতে লাগলো। নদী চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, ছোট স্যার আরো মারেন, বেশি করে মারেন। এই চুপ করো, আমাদের দেখলে আমাদের খবর করে ছাড়বে। স্যারের শক্তি দেখেছো? স্যারের সাথে পারবে না, ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। স্যার নিজেই মেরে তক্তা করে দিচ্ছে। নদী কথাগুলো বলে নয়নকে উৎসাহিত করতে লাগলো। নয়ন সবগুলোকে বেরিয়ে রাস্তায় ফেলে দিল। রনি রেগে বলল, তোদের আমি দেখে নেব, তুই কার গায়ে হাত তুলছস? তুই নিজের মৃত্যু নিজে রেখে আছস। আরে যা যা তো, তোর কে আছে আমার সামনে নিয়ে আসিস। 1 মাস এই গ্রামে থাকবো, যাকে পারোস নিয়ে আসিস। অনেক সাহস তোর, তাই না? তোর কপালে দুঃখ আছে। রনি কথাগুলো বলে ওদের লোকদের নিয়ে চলে গেল। নয়ন গাড়িতে এসে বসলে নয়নের আম্মু বলল, ওদের সাথে কেন লাগলি? তুই জানোস ওরা কার লোক ছিল? আর এই ছেলেটা কার লোক? আমার জানার কোনো দরকার নাই। এই ড্রাইভার, গাড়ি ছাড়ো। নয়নের কথা শুনে গাড়ি আপন গতিতে চালাতে লাগলো। নদী নয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। তুলি নয়নের বাহু ধরে বলল, আমার হবু জামাই তো দেখি পুরো হিরো। তোমার ভালোবাসার শক্তি আমাকে সাহস দিয়েছে। নয়নের কথা শুনে সবাই হাসলে নদী রাগে হাত মুঠো করে নিল। নয়ন সামনের আইনে নদীকে রাখতে দেখে তুলির সাথে আরো মিষ্টি করে কথা বলতে লাগলো। নদী রেগে মনে মনে ভাবতে লাগলো, বাটপার আমার থেকে সব শিখে এখন বলে ওর হবু বউয়ের ভালোবাসার শক্তিতে সাহস পাচ্ছে। মনটা চাচ্ছে দুইজনের মাথা একসাথে করে বাড়ি দেই। যা, তোদের দুইজনের ভালোবাসা দেখে ভালো লাগছে। তোদের বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার চিন্তা করে খারাপ করি নাই, বল? একদম না আম্মু, যা করছো ভালোই করছো। যাক, শেষমেশ আমার বোনকে তোমার পছন্দ হইল। আমি তো হুদাই কত টেনশন করছিলাম। চিন্তার কোনো কারণ নাই ভাবি। আমি গ্রামে কেন আসলাম? বিয়ে করার জন্য তো। নয়নের কথা শুনে সবাই খুশি হলো। নদী রেগে হাত মুঠো করলো আর মনে মনে বলতে লাগলো, তোর জন্মের বিয়ে করানোর শিক্ষা দেবো। একবার শুধু আমার করে নেই তোকে, আমি সবকিছুর হিসাব বুঝে নিব। নদীকে কটমট করতে দেখে রাকিব নদীর হাত ধরে বলে, চলো আমরা বিয়ে করে নিই। আমরা বিয়ে করলে সুন্দর একটা সংসার করতে পারবো। সাহেব আর বেম সাহেব যেমন সুন্দর বানিয়েছে, তেমন আমাকে আর তোমাকে অনেক সুন্দর বানাবে। রাকিবের কথা শুনে সবাই পিছনে তাকালো। নয়ন তাকাতে নদী লজ্জায় হাত ধরে বলে, যাও, কি যে বলো না, আমার শরম করে তো। বাবা, তোদের দেখি বিয়ে করতে মন চাইছে। ওকে যা, নয়নতুলির সাথে তোদেরও বিয়ে দিয়ে দিব। ম্যাম সত্যি? হ্যাঁ সত্যি। এই রাকিব, তোর চয়েসটা তো খারাপ কেন রে? তোর চেহারা দেখতে মাশাআল্লাহ। তুই এই কালুরে বিয়ে করছিস? তুই এই কালুর থেকে ভালো কিছু? ম্যাম, রূপ দেখে কখনোই ভালোবাসা হয় না। ওই কালো হতে পারে, কিন্তু ওর মন ধবধবে সাদা। ওর মনে কোনো ময়লা নাই, গায়ের রঙের মতো চাপা না। আর সব থেকে বড় কথা, যে মানুষটাকে দেখলে মনে শান্তি মিলে, তাকে বেছে নেওয়া দুনিয়ায় সব থেকে বেস্ট কাজ। রাকিবের কথা শুনে নয়ন তুলির হাত ছেড়ে দিল। আয়নায় নদীর দিকে তাকালো। নদী নয়নকে আয়নাতে দেখলো। নদীর চোখের কোণায় পানি জমা হয়ে গেল। রাকিব সাথে সাথে নদীর চোখের পানিগুলো হাত দিয়ে মুছে দিতে দিতে বলল, জানি না এটা তোমার সুখের কান্না নাকি খারাপ লাগার কান্না, কিন্তু একটা কথা বলতে পারি, আমাকে যদি তুমি একবার তোমার মনে জায়গা দাও, তাহলে আমি তোমাকে এই চোখের পানিটা আনন্দের পানি করে দেব। দুঃখের পানি তোমাকে ছুতে দিব না। রাকিবের কথা শুনে নদী কিছু বলতে যাবে, সাথে সাথে গাড়ি থেমে গেল। সবাই নেমে গেল। রাকিব গাড়ি থেকে নেমে লাগেজ বের করলো। নদী বের হলো। নয়নকে তুলি বলল, নয়ন নামো। হ্যাঁ। নয়ন তুলি কথায় নেমে পড়লো। নদী রাকিবের সাথে যেতে লাগলো। নয়ন তুলির সাথে গেল। নয়ন ভাবতে লাগলো, ফ্ল্যাশব্যাক। আমি তো তোমার কাছে আমি নিজেকে বিলিয়ে দিয়েছিলাম, তুমি কেন আমার সাথে এমন করলে নদী? আমি তো তোমাকে ভালোবেসেছি, ভালোবাসা তো কোনো অন্যায় না। তুমি কেন আমার ভালোবাসাটা অন্যায়ভাবে দেখছো? কেন তুমি আমাকে ভালোবাসতে পারছো না? আমি তোমার জন্য কি করি নাই? এই এসব ঢং বন্ধ করো। আমি তোকে ভালোবাসবো না, কখনোই না। আমি তো শুধু তোকে ব্যবহার করার জন্য বিয়ে করেছি। তুই আমার পিছনে লাগার কারণে তোর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। তোর জন্য আমি আজ ফ্যামিলি ছাড়া। আমার ড্যাড আমাকে ভুল বুঝেছে, আমার হবু স্বামী আমাকে মুখের উপরে বিয়ে ভেঙে দিয়েছে। সবকিছু তোর জন্য হয়েছে, শুধুমাত্র তোর জন্য আমার 5 বছরের ভালোবাসা ভেঙে গেছে। আমি যে কষ্টগুলো সহ্য করেছি সবগুলো তোকে ভুগতে হবে। তার মানে
তুমি আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে জোর করে বিয়ে করছো, আমাকে নিজের প্রতি দুর্বল করছো, আমাকে ভালোবাসতে তুমি বাধ্য করছো। গুড বয় একদম। আমার প্ল্যান কাজে দিয়েছে। আমি সব কিছু ইচ্ছে করে করেছি। তোর বন্ধুকে আমি গুম করেছিলাম, তোর বন্ধুকে আমি তোর লাইফ থেকে সরিয়ে দিয়েছি, ওকে ভুল বুঝিয়েছি, তোর বিরুদ্ধে করে দিয়েছি। আজ তোর এই চোখের পানিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, আমার মনটা শান্তি পাচ্ছে। আজ আরাম করে ঘুমাবো। নদী কথাটা বলে নদী হাত ছুড়ে দিয়ে ঠাস করে শুয়ে পড়ল। নদী হাসতে হাসতেই ঘুমিয়ে গেল। নয়ন রাগে চোখ লাল হয়ে গেল, চোখের কোনায় অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়নকে কেউ ডাক দিলে নয়ন ভাবনা জগৎ থেকে বের হলো। নয়ন সামনে তাকিয়ে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো দাদিমা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমার সতীনকে পেয়ে তো আমার কথা ভুলেই গেছো দেখছি। কি যে বলো না দাদিমা, তুমি আমার প্রথম প্রেম, তোমাকে কি ভোলা যায় বলো? নয়ন কথাগুলো বলে দাদিমার পাশে বসলো। নয়ন এক এক করে সবার সাথে কুশল বিনিময় করলো। নয়নের কাজিনরা বলে ওঠে, নয়ন তোর তো ভাগ্য ভালো রে, আমরা তোর বড় হয়েও বিয়ের নাম মুখে নেওয়ার সাহস পাই না, আর তুই বিয়ে করার সুযোগ পেয়েও বিয়েতে অখুশি লাগছে। আরে ভাই, এই বয়সে বিয়ে করতে পারবি, এতে আলহামদুলিল্লাহ বল। ওকে, তুমি এত করে বলছো যেহেতু, তাহলে আলহামদুলিল্লাহ বলে ফেলি, কি বলো? নয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। রাইসা বলে ওঠে, বাহ বাহ ভাই, আমাদের দিকে একবার চোখও পড়ছে না। তোর দিকে কখন থেকে তাকিয়ে আছি, তুই এখন না বুঝলে আমি কি করব? নয়ন কথাটা বলে টেরা হয়ে তাকালে নয়নের চাচা বলল, নয়ন আগের মতোই দুষ্ট এখনো আছে। আচ্ছা, আমি ফ্রেশ হব, এতক্ষণ জার্নি করে ক্লান্তি লাগছে। চলো আমি তোমার রুম দেখিয়ে দেই। নয়ন চলে গেল। নদী নয়নের আম্মুর পাশে দাঁড়িয়ে থাকলো। নয়নের আম্মু হেসে বলল, আমার ছেলেটাকে প্রায় 1 বছর পর হাসতে দেখলাম, এত আর দুষ্টুমি করতে দেখলাম। নয়নের আম্মুর কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, ওমা, এইটা আবার কেমন কথা? নয়ন তো আগে থেকেই দুষ্ট প্রকৃতির। ওই হোস্টেল থেকে হুট করে এসেছে, কেমন চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে তেমন মিশতো না, কথা বলতো না, দরকার ছাড়া রুম থেকে বের হতো না। আজ ওকে আগের মতো হাসতে দেখলাম। সবাই কথা বলতে লাগলো। নদী সবার কথা শুনতে লাগলো। রাকিব আসলে নদীকে বলল, ওইদিকে তোমাকে ডাকে, যাও। নদী চলে গেল। নয়ন ফ্রেশ হয়ে খাটে বসতে নদী বলে ওঠে, সাহেব আপনার চা। নদীর কথা শুনে নয়ন রাগে নদীর দিকে তাকালে নদী হেসে দিয়ে বলল, বাহ, তোমাকে রাগলে তো সুন্দর লাগে, সো কিউট মাই জান। আপনি এত সুন্দর অভিনয় কিভাবে করেন? আপনার অভিনয় করতে করতে ক্লান্ত লাগে না? একজন মানুষ এত অভিনয় কিভাবে করে আমার তো বুঝে আসে না। আমি কোনটা অভিনয় করলাম? এই যে আবার অভিনয় করছেন, সব বুঝেও না বোঝার অভিনয় করছেন। বিশ্বাস করেন, আপনার অভিনয়ে বড় বড় অভিনেত্রীরাও পারবে না। আপনি যদি সিনেমা বা নাটক করে, প্রতিটা নাটক সিনেমায় আপনি নোবেল পাবেন। নয়নের কথা শুনে নদী সহ্য করতে না পেরে থাপ্পড় মারতে যাবে, নিজে থেকে হাত নামিয়ে নিল। নদী নিজেকে কন্ট্রোল করে বলল, আমি অভিনয় করি বা যাই করি, তুমি শুধু মাথায় রেখো আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। মিস নদী, এইটা আপনার বাড়ি বা আপনার শহর না যে আপনার এক কথাতে সব কিছু চলবে। এইটা আমার দাদা বাড়ি, আর আমি আপনার কেনা গোলাম না যে আপনার কথা মতো চলবো। তুমি আমার ভালোবাসা আর আমার স্বামী। নদীর কথা শুনে নয়ন হাসতে লাগলো। নদী নয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়ন রেগে নদীর বাহু ধরে হাসি থামিয়ে রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, তুই কি চাস তোর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে নাকি এখনো বাকি আছে বল? আমার ফ্যামিলির দিকে নজর দিস না। তুই আমার থেকে আমার বেস্ট ফ্রেন্ডকে কেড়ে নিয়েছস, আমার থেকে সব সুখ কেড়ে নিয়েও কি তোর প্রতিশোধ নেওয়া হয় নাই? নয়নের কথা শুনে নদী ওর বুকের কাছ থেকে জামাটা টেনে ধরলে নদী হাত দিয়ে হেসে বলল, তার জন্য তো তুমি আমাকে ভালোবাসার চিহ্ন দিয়ে দিয়েছো। নদীর বুকের বাম পাশে গুলির চিহ্নটা দেখে নয়ন দেখে ঘুরে দাঁড়ালো। নদী হেসে চলে গেল। ফ্ল্যাশব্যাক। দোস্ত, তোর বউ আমাকে মেরে ফেলবে। দোস্ত আমাকে বাঁচা, ওই আমাকে মেরে ফেলবে। আতিক, কি হয়েছে? এইসব কি বলছিস? নদী তোকে কেন মেরে ফেলবে? নয়নের কথা শেষ হতে নদী ওর লোকদের নিয়ে পেছনে দাঁড়ালো। নদী সোজা শুট করে দিলে আতিক ফ্লোরে পড়ে গেল। নয়ন জোরে চিৎকার দিয়ে আতিকে ধরলো। নয়ন বলে উঠল,
তুই এইটা কি করলি? নয়ন কথাটা বলে পাশে গার্ডের থেকে পিস্তল কেড়ে নিয়ে সোজা নদীর দিকে গুলি চালালে নদীর লোক নয়নের দিকে পিস্তল ধরলে নদী বুকে হাত দিয়ে চেপে ধরে অন্য হাত দিয়ে বলল, ওর কেউ ফুলের টোকাও দিবে না। ওই আমার ভালোবাসা, ওই আমার জীবন। আমার সব কিছু হয়ে গেলে ওকে তোমরা দেখে রেখো। আমার কিছু হয়ে গেলে ওকে তোমরা দেখে রেখো। ওর কোনো ক্ষতি যেন কেউ করতে না পারে। ওর কিছু হইলে আমি মরেও শান্তি পাবো না। আমার বন্ধু কিছু হয়ে গেলে তোদের আমি কাউকে ছাড়বো না। নয়ন চিৎকার করে কথাগুলো বলল। নয়ন আতিককে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। নদীর লোকেরা নদীকে ধরে নিয়ে যেতে লাগলো। নয়ন বাইকে করে আতিককে নিয়ে যেতে লাগলো। পাশে নদীর গাড়ি যেতে লাগলো। হসপিটালে আতিককে নিয়ে গিয়ে চিৎকার করে বলল, ডাক্তার, আমার বন্ধুকে বাঁচান। ডাক্তার, আমার বন্ধুকে দয়া করে বাঁচান। নদীকে নিয়ে আসলে ডাক্তার নদীর কাছে গেলে নয়ন চিৎকার করে বলল, আমি আগে এসেছি ডাক্তার। আমার বন্ধুকে না দেখে আপনি ওই খুনির কাছে কেন যাচ্ছেন? ডাক্তার, এমন বৈষম্য কেন আমাদের সাথে করেন? ওর ক্ষমতা আছে দেখে ওকে আগে চিকিৎসা দিবেন। নয়নের কথাগুলো নদীর বুকের ব্যথা থেকে তীব্র ব্যথা ভিতরে হইতে লাগলো। নদী ডাক্তারকে বলল, ওর কাছে চলে যান। আমি মরলে কিচ্ছু হবে না। ওর বন্ধুকে বাঁচান ডাক্তার। নদী কথাটা বলে অজ্ঞান হয়ে গেল। নয়ন ওইদিকে না তাকিয়ে ওর বন্ধুকে ধরে কান্না করতে লাগলো। নার্স এসে দুজনকে নিয়ে গেল। নয়ন কারো হাতের স্পর্শে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো। রাইসা বলে ওঠে, ভাইয়া তোমার চোখে পানি? রাইসার কথা শুনে নয়ন তাড়াতাড়ি করে চোখ মুছে বলে ওঠে, আরে চোখে কিছু পড়ছিল, ডলতে গিয়ে এই অবস্থা। ও আচ্ছা, তাই বলো। চাটা তো খাও নাই ভাইয়া, ঠান্ডা হয়ে গেছে। চলো তো, খাওয়া লাগবে না। সবাই বাগানে গেছে আড্ডা দিতে। চলো, তোমাকে সবাই ডাকে। তুই যা, আমি আসছি। রাইসা চলে গেল। নয়ন ভাবতে লাগলো, মানুষ কিভাবে এত অভিনয় করে? উফ, কবে যাবে আমার চোখের সামনে থেকে? আমি দীর্ঘ নিঃশ্বাস নিতে চাই। নয়ন কথাগুলো ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে চলে গেল। নয়ন বাগানে গিয়ে বসলে নয়নের আম্মু বলল, নদী, তুইও বসে সবার সাথে খেল। আম্মা, আপনি এই মেয়েটাকে এত প্রশ্রয় কেন দেন? ওই খেলে কি সমস্যা এখানে? প্রচায় কি হলো? এই মেয়ে, তুমিও বসে যাও। নদী সবার কথা শুনে সবার সাথে বসলো। তুলি নয়নকে টান দিয়ে নিচে বসিয়ে দিয়ে বলল, তুমিও খেলো, আসো। আমি এইসব খেলি না। আরে ভাইয়া, সহজ খেলা, খেলে দেখো। গান চালু হবে, গান অফ হয়ে গেলে যার হাতে বালিশটা থাকবে সেই বাতিল হয়ে যাবে। ও আচ্ছা। সবাই মিলে খেলতে লাগলো। এক এক করে সবাই আউট হয়ে যেতে লাগলো। লাস্টের দিকে রাকিব, নয়ন, নদী থাকলো। রাইসা বলে ওঠে, আপু, আপনাকে পারতেই হবে, মেয়েদের সম্মানের ব্যাপার। নদী ভালো করে খেল, ছেলেদের একদম জিততে দেওয়া যাবে না। চিন্তা করবেন না, আমি জিতবো। রাকিব, ভালো করে খেলো। তিনজন মনোযোগ দিয়ে খেলতে লাগলো। রাকিব আউট হয়ে গেল। নয়ন, নদী একে অপরের দিকে তাকালো। নদী নয়নের সাথে খেলতে লাগলো। লাস্টের দিকে নয়ন ইচ্ছে করে বালিশটা ধরে থাকলো। সবাই বালিশ নয়নকে দিতে বলে নদী বলে, হ্যাঁ দিমু তো। নদী দিতে গেলে গান অফ হয়ে গেল। নয়ন খুশিতে লাফ দিয়ে উঠে নাচতে লাগলো। মেয়েরা সবাই রেগে গেল। নদী নয়নের নাচ মুগ্ধ হয়ে দেখতে লাগলো। তুলি রাগে বলে, এই, তোদের প্রেম করার সময় পাস নাই? রাকিব, তুই তো বড্ড ফাজিল রে। ওর সুযোগ নিয়েছিস তুই। এইটা হবে না। রাকিব ওকে অন্য মনোযোগী করে দিয়েছিল। চুপ করো, হেরে গেছো তোমরা, সেইটা মেনে নাও। এমনটা মানবো না। মানলে মানো, না মানলে মেনো না। রাকিব, নয়ন ওর কাজিনরা নাচতে লাগলো। সবাই মিলে মজা করলো। নয়ন বলে ওঠে, আচ্ছা, আমি গ্রামটা ঘুরে দেখতে চাই, তোমরা থাকো, আমি বের হব। আমি এখানে সব চিনি, আমি আপনার সাথে যাই, চলেন। নয়ন রাকিবকে নিয়ে যেতে লাগলো। 4 দিন পর তুলি নয়নের উপর থেকে উঠলে নয়ন উঠে বসলে দরজার কাছে চোখ গেলে নয়ন চমকে উঠলো। তুলি নিজের বুকের ওড়না ঠিক করে নিয়ে গালে কিস করে বলো, আই লাভ ইউ জান। লাভ ইউ টু। তুলি পিছনে ঘুরতে নদী বলে ওঠে, ম্যাম আপনাদের ডাকে। যাচ্ছি। তুলি মুচকি মুচকি হেসে চলে গেল। নদীর চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। নদী নয়নের কাছে গেল। নয়নের বুকে হাত দিল। নয়নের ঠোঁটে হাত দিয়ে স্পর্শ করলে নয়ন হাত সরিয়ে দিল। নদী বলে ওঠে, আমার শরীরে তোমার স্পর্শ ছাড়া কারণ নেই। আমি কখনো আশা করি নাই তুমি তুলির সাথে এমন কিছু করতে পারো। তুমি তুলির প্রতি আসক্ত যেন না হও, তার জন্য আমি গভীর রাত হইলে
তোমার কাছে এসে নিজেকে সঁপে দিতাম, যাতে তাও তুমি অন্য কারোর উপরে আসক্ত না হও। সারাদিন কাজ করার পরও রাত জেগে আমি তোমার চরিত্রে কোনো দাগ না বসে। সেই তুমি আজ তুলিকে নিজের এত কাছে আসতে দিলে, তোমার কি বিবেকে বাঁধলো না? আমি যেমন হোক, আমি তো তোমার এখনো স্ত্রী হয়ে আছি। নদী অঝরে নিজের চোখে পানি ফেলতে লাগলো। নয়ন নদীর হাত সরিয়ে দিয়ে বলল, তুলি আমার হবু স্ত্রী, ওর খুশি মানে আমি নিজেও খুশি। ওই যদি আমার এত কাছে এসেছে সুখ পায়, তাহলে সেখানে আটকাবো কেন? নয়নের কথাগুলো নদীর বুকের ভেতরে তীব্রভাবে গেঁথে গেল। নদী সহ্য করতে না পেরে সদরে ধাক্কা মেরে কলার ধরে বলল, এই ঠোঁট জোড়ায় এই বুক শুধু আমার জন্য, অন্য কাউকে কিভাবে দিলি? তোর সবকিছু তো শুধু আমার অধিকার, তুই সেখানে আমার জায়গায় অন্য কাউকে কিভাবে দিতে পারোস? আমি কি করছি? কিসের জন্য তুই আমাকে এত শাস্তি দিচ্ছিস? নদী চিৎকার করে কান্না করতে করতে কথাগুলো বলল। নয়ন নদীর হাত সরিয়ে দিতে দিতে বলল, এইগুলো সব আমার হবু স্ত্রীর, আপনার না। আমার কলার ছাড়েন। আজ ঠোঁট দিয়েছি, নিজের উপরে শুইতে দিয়েছি। এরপর সুযোগ হইলে নিজের সাথে মিশিয়ে নিব, তাতে আপনার কি? নয়নের কথা শুনে নদীর আগে নয়নের কলার চেপে ধরে নিজের দিকে টেনে বলল, এইগুলো আমার অধিকার, শুধু আমার। তুই অন্য কাউকে দিতে পারিস না। আমি তোকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। আমি তোকে ভালোবাসি। তুই অনেক অভিনয় করছিস, আর এমন করিস না। আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আমার আর কত ধৈর্যের পরীক্ষা নিবি তুই? নদী কথাগুলো বলে নয়নের বুকে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমার জায়গায় ওকে দিস না। তুই যা বলবি আমি সব মেনে নেব। আমি তোকে অন্য কারোর দেখতে পারবো না। তুই আর রাগে আমার সাথে এমন করিস না। নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার হাতে আজও আমার বন্ধুর রক্ত দেখি। আমি ভালোবাসবো তোকে হাসালি। আমার বন্ধু তোর কারণে আমায় ছেড়ে চলে গেছে। আমার থেকে তোর বন্ধু আপন হয়ে গেছে। আমি তোর স্ত্রী, তোর ভালোবাসা ছিলাম। তুই আমাকে পাগলের মতো ভালোবাসতি। তোর বন্ধুর রক্ত দেখে তোর ভালোবাসা উড়ে গেল। তুই কেমন ভালোবাসলি আমায়? একবারও তো জিজ্ঞেস করলি না আমি কেন আতিকে গুলি করেছিলাম? কেন আবার? সব জানি। আমাকে আতিক সব কিছু বলেছে। আমি সব কিছু জানি। তোর এসব মিথ্যা অভিনয় নিজের কাছে রাখ। কি জানোস তুই বল? কি জানোস? তোর বন্ধু তোকে কি বলেছে বল? আমাকে দিয়ে তো তোর হয় না, এই জন্য তো ক্লাবে গিয়ে অন্য ছেলের সাথে ফুর্তি করতে গেছিলি। আমার বন্ধু যখন দেখলো, তখনই তুই ওকে গুলি করলি। নয়নের কথা শুনে নদী নিজের মাথার চুল টানতে লাগলো। নদীর আগে ছটফট করতে লাগলো। নদীর আগে বলো, আমি তোকে কিছু বলবো না। তুই বিশ্বাস করস তো আমি তোকে রেখে অন্য ছেলের সাথে ফুর্তি করতে পারি? ও হ্যাঁ, না বিশ্বাস করলেই কি? তুই আমাকে রেখে সারা জীবনের মতো লুকিয়ে পড়তি। তুই ঠিক করছিস, তোর বন্ধু ঠিক বলেছে। আমি তোকে রেখে অন্য পুরুষের সাথে ফুর্তি করতে গেছিলাম। ওই দেখেছিল, তাই পথের কাঁটা সরিয়ে দিতে চেয়েছিলাম। বাট একটা কথা ভেবে দেখিস তো, তোকে ভালো না বাসলে আমি কেন তোর বন্ধুকে ভয় পেয়ে ওকে গুম করব? আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, তুই তো ভালো করেই জানিস। যাই হোক, আমি তোকে কিছু বলবো না। তুই তো আমাকে ভালোবাসিস না, আমাকে বিশ্বাসও করিস না। নদী কথাগুলো বলে পাগলের মতো রাগে ছটফট করতে লাগলো। নয়ন নদীর কথাগুলো শুনে ভাবতে লাগলো। নদীর দিকে হাত বাড়াতে গেলে নদী চলে গেল। নদী চলে যাওয়ার সময় দেয়ালে সদরে ঘুষি মারল। নয়নের কানে নদীর কথাগুলো বাজতে লাগলো। নদীর চোখে পানি মুছতে মুছতে যেতে লাগলো। রাকিব নদীর হাত টেনে ধরে দিলে নদীর আগে রাকিবকে মারতে যাবে। নয়নের কথা মনে পড়তে রাকিব ভয়ে চোখ বন্ধ করলে নদী নিজের হাত থামিয়ে রাকিবের কলার ঠিক করে দিয়ে বলল, সরি। নদী কথাটা বলে চলে যেতে লাগলো। রাকিব বলে ওঠে, ওই আমাকে ইংরেজিতে দুঃখিত বলে? আমি কিন্তু একটু একটু ইংরেজি জানি। গুড। নদী নিচে চলে গেল। নদী নিচে গেলে রাকিবও নদীর সাথে নিচে নামলো। রূপা বলে ওঠে, কিরে রাকিব, তুই দেখি নদীর পেছন ছাড়িসই না, সবসময় দেখি ওর পেছন পেছন ঘুরঘুর করিস। রূপার কথা শুনে রাকিব লজ্জা পেয়ে গেল। রাকিব মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ম্যাম কি যে বলেন না, আসলে ওকে না দেখলে আমার ভালো লাগে না। ওর ভিতরে একটা মায়া আছে। ওর চোখের দিকে তাকালে কেমন যেন মায়া লাগে। বাবা, এত রোমান্টিক কথা! আমার বরটা যদি একটু শিখতো। আহারে, আমার দাদু ভাই বুঝি রোমান্টিক না নাকি? ইয়া মানে আছে, অল্প অল্প, বেশি না। সব সময় গম্ভীর হয়ে থাকবে আর অল্পতে ভালো ব্যবহার করবে। হুট করেই রেগে যাবে। ওর দাদুর মতো ওই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই তো দাদু ভাই এসেছে। দাদু ভাই, এখানে এসে বসো। তোমার এতক্ষণ লাগলো নিচে আসতে? তোমার কথা ভাবতে গিয়ে সময় লেগে গেছে।
বাবা, আমার ভাই নাকি রোমান্টিক না, এটা কি শুনলাম? হ্যাঁ ছোট ভাবি, আমার ভাইয়ের নামে দুর্নাম করা বন্ধ করো। আমার ভুল হয়ে গেছে ননদিনী। তুলির কথা শুনে সবাই হাসতে লাগলো। নদীর দিকে তাকাতে দেখে নদীর চোখ লাল বর্ণ ধারণ করে যাচ্ছে। রাকিব নদীর কাছে গিয়ে দাঁড়ালো। নদীর হাত ধরতে গেলে নদী সরিয়ে দেওয়ার চিন্তা করলে নয়নের দিকে তাকাতে নদী রাকিবের হাত শক্ত করে ধরলো। রাকিব তো কারেন্টের শক খাওয়ার মতো অবস্থা। রূপা নদী রাকিবকে দেখে মিটি মিটি হাসতে লাগলো আর নয়নের আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মা, এই রাকিব আর নদীকে বিয়েটা আগে দেয়া লাগতো। যেখানে সেখানে রোমান্টিকতা শুরু করে যাচ্ছে। ভাই, একটু তো কন্ট্রোল কর নিজেদের, এভাবে সব জায়গায় রোমান্স করিস না। সবাই হেসে দিলে রাকিব লজ্জা পেয়ে গেল। নদীও লজ্জা পাওয়ার ভান করে বলল, যাও তো, খালি দুষ্টুমি করতে আসো। ম্যাম, আপনাদের কিছু লাগবে কি? কিছু লাগবে না, আমরা এখন সবাই বের হব। তুই চল, আমরা সবাই গ্রাম ঘুরে বেড়াবো। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, তাহলে চলে যান। অপেক্ষা কর, তোর বড় স্যার আসুক, তারপর যাব সবাই একসাথে। ঠিক আছে ম্যাম। যাই বলো, নদী আপুর কথাবার্তা কিন্তু অনেক সুন্দর। ওনার চেহারা আল্লাহর দান, মাশাআল্লাহ, বাট ওনার কথা বলার ধরনটা অনেক সুন্দর। রায়সা একটা সত্যি কথা বলছে। আসলে নদীর কথা বলার ধরন অনেক সুন্দর। আমার এই জন্য নদীর কথা শুনতে ভালো লাগে, বাট ওই তো কম কথা বলে। এসে গেছি, চলো সবাই। রাফি আসলে সবাই বের হয়ে গেল। নয়নদুলি সবার পিছন পিছন যেতে লাগলো। নদী রাকিব মাঝখানে থাকলে রাকিব নদীর হাত ধরলো। নদী রাগ হলে নিজেরা কন্ট্রোল করে রাকিবের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল, ছাড়ো, পিছনে ছোট স্যার আর ম্যাম আছে কিন্তু। ওনারা কিছু মনে করবেন না। তুলি ম্যাম তো আমাকে আরো সবকিছু শিখিয়ে দেয়, তোমাকে কিভাবে খুশি করা যাবে। সব প্ল্যান উনি করে দেয়, সমস্যা নাই। রাকিবের কথা শুনে নদী নয়ন অবাক হয়ে গেল। নদী তুলির দিকে তাকাতে তুলি হাসি দিয়ে বলল, থাক, আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না। যা, দুইজন প্রেম কর, আমাদের করতে দে। তুলি নয়নের বাহু ধরে হাঁটতে লাগলো। নদী রাকিবের বাহু ধরে হাঁটতে লাগলো। নয়নের আগে হাত মুঠো করে নিতে লাগলো। নয়ন মনে মনে ভাবতে লাগলো, তোর এত জেলাস হয় কেন? ওরা যা ইচ্ছে তাই করুক, তাতে তোর কি? নয়ন, নিজেকে কন্ট্রোল কর। ওকে তুই ভালোবাসস না, ওই তোর শত্রু, ওর সাথে তোর কোনো সম্পর্ক নাই। ওই যা মন চাইবে তাই করুক। ওই রাকিবকে ধরবে নাকি চুমু খাবে নাকি জড়িয়ে ধরবে, ওইটা ওদের ব্যাপার, আমার কি? নয়ন নিজেকে বোঝাতে লাগলো। নিজেকে বোঝালেও মনকে বোঝাতে গিয়ে ব্যর্থ হয়ে গেল। তুলি নয়নের দিকে তাকিয়ে বলল, ওই, এভাবে কি দেখো ওদের? আমার দিকে তাকিয়ে হাঁটো না। তোমাকে দেখে হাঁটলে রাস্তায় মাঝখানে পড়ে আছি। ও মা, আমাকে দেখতে কি খুব খারাপ দেখা যাচ্ছে? আরে না, তোমাকে অসাধারণ লাগছে, বাট আমি বোঝাচ্ছি অন্যদিকে। নয়নের মুখে তুলির প্রশংসা শুনে নদী রাগে থেমে গেল। রাকিব বলে ওঠে, কি হইল? কিছু না রাকিব, তোমাকে না আজকে অনেক স্মার্ট লাগছে। তোমাকে দেখে আমি বারবার ক্রাশ খাচ্ছি। বাবা, নদী, তুইও ইংরেজি ভাষা জানোস? ওই সিরিয়াল দেখে কিছু শিখেছিলাম। নদীর কথা শুনে তুলি হেসে বলল, খুব ভালো। সবাই হাঁটতে লাগলো। হঠাৎ করে ওদের পাশ দিয়ে কয়েকটা বাইক হুট করে এসে নয়নের শরীরের উপর দিয়ে চালিয়ে দিতে গেলে সাথে সাথে নদী টান দিয়ে নিজের দিকে নিলে নিজেকে সামলাতে না পারলে নয়ন নদী সোজা রাস্তার পাশে ধান ক্ষেতের ভিতরে দুইজন পড়ে গেল। নয়ন নদীর দিকে তাকালো। সবাই দৌড়ে এসে নয়নকে নদীকে তুলে ধরলো। ওই ছেলেগুলো আবার বাইক ঘুরিয়ে রাইসার ওনা ধরে টান মারলো। দাদিমা বলে ওঠে, এই অসভ্যগুলো এসব কি শুরু করছস? সাহস থাকলে আমার সামনে এসে মেয়েদের গায়ে হাত দে। কি করবি? এই নে, সামনে থেকে কিস করবো। রনি কথাগুলো বলে বাইক থেকে নেমে রাইসার কাছে এসে কিস করতে যাবে, সাথে সাথে চাচি ধাক্কা দিল। দাদিমা থাপ্পড় মারলে রনি রেগে দাদিমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নদী দৌড়ে গিয়ে দাদিমাকে ধরে ফেলো। সবাই অবাক হয়ে তাকালো নদীর দিকে। নয়নের আম্মু বলে ওঠে, এই ছেলে, তোমাদের সমস্যা কি? তোমাদের ঘরে কি মা বোন নাই নাকি? বাবু তো আছে, বাট বউ নেই। রাইসা জান পাখি না, পাখি এই হট মেয়েটা তোমার কি হয়? এই ছেলে, মুখ সামলিয়ে কথা বল। রনি ওর দল মিলে নামলো। তুলির হাত ধরে বলো, এই হট, চলো, তোমাকে আমার লাগবে, চলো বিয়ে করে নি। আপু আম্মু অনেকদিন ধরে বিয়ের কথা বলছে, কাউকে পছন্দ হচ্ছে না, চলো তোমাকে নিয়ে যাই। রনি, হাত ছাড়। কুত্তা, আমার হাত ছাড় বলছি। নয়ন, আমাকে বাঁচাও। সবাই রনির দলদের রিকোয়েস্ট করতে লাগলো। নয়ন রনিকে মারতে যাবে, সাথে সাথে নয়নের মাথায় একজন বাড়ি মারলে সবাই চিৎকার দিয়ে উঠলো। নদী শোলের কাছ থেকে নিজের জামা ধুতে লাগলো।
সবাই চিৎকার শুনে নদী পাত্তা দিল না। সবাই ছেলেগুলোর সাথে মারামারি করতে গেলে ছেলেগুলো রেগে তুলি রাইসাকে বাইকে তুলে নিয়ে গেল। নয়নের আম্মু দাদিমা নয়নকে ধরে কান্না করতে লাগলো। এদিকে রূপা চাচি কান্না করতে করতে বলো, রাফি, ওরা আমার বোনকে তুলে নিয়ে গেছে। তুমি এভাবে দাঁড়িয়ে দেখবে নাকি আমার বোনকে আমার কাছে নিয়ে এসে দিবে? আমার বাবা আমার ভরসা এখানে পাঠিয়েছে। ওর কিছু হলে আমি ওদের মুখ দেখাবো কিভাবে? আমি দেখছি। রাফি রাকিব ওদের বাইকের পেছন পেছন যেতে লাগলো। এদিকে নয়নের আম্মু দাদিমা কান্না করতে লাগলো। নয়নের আম্মু কান্না করতে করতে বলো, কে কোথায় আছো? আমার ছেলেকে বাঁচাও। এই নয়ন, উঠ না বাপ। এই নয়ন, উঠ না, আমার খুব ভয় লাগছে। নয়নের আমর কান্না শুনে নদী আইল দিয়ে রাস্তার উপরে আসলো। সামনের দিকে চোখ গেলে নদী নয়নকে রাস্তায় পড়ে থাকতে দেখে থমকে গেল। নদী দৌড়ে নয়নের কাছে গিয়ে সোজা ওর আম্মুর কোল থেকে নয়নের মাথা তুলে নদী বলল, নয়ন, এই নয়ন, কি হলো তোমার? এই নয়ন, কে তোমার এই অবস্থা করেছে? এই নয়ন, চোখ খুলো। নয়ন, প্লিজ চোখ খুলো, তোমার কিছু হইতে পারে না। নয়ন, চোখ খুলো। নদী কথাগুলো চিৎকার করে বলতে লাগলো। নয়নের মাথা বুকের সাথে চেপে ধরে কান্না করতে লাগলো। সবাই হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। রাকিব রাফি এই অবস্থা দেখে অবাক হয়ে গেল। রূপা বলে ওঠে, আমার বোনকে ওরা কোথায় নিয়ে গেল? তোমরা ফিরে কেন এলে? আমরা ধরতে পারিনি, ওরা বাইক নিয়ে চলে গেছে। নয়ন, এই নয়ন, ওঠো বলছি, কিছু হয় নাই তোমার। এই মেয়ে, ছাড় আমার ছেলে। নদীর কাছ থেকে নয়নকে কেড়ে দিল। নদী দৌড়ে গিয়ে নিজের ওড়না ভিজিয়ে নিয়ে এসে নয়নের মুখের উপরে পানি চেপে দিতে লাগলো। নয়নের জ্ঞান ফেলে নদী দীর্ঘ নিঃশ্বাস ফেলে নয়নকে বুকের সাথে জড়িয়ে ধরে বলো, থ্যাংক গড, তুমি ঠিক আছো? নদী ছাড়ো। দাদু ভাই, তুমি ঠিক আছো? হ্যাঁ রাইসা, তুলি কোথায়? তুমি কেমন পুরুষ? নিজের হবু স্ত্রীকে নিয়ে গেল আর তুমি এখানে বসে থেকে অজ্ঞান হওয়ার ভান করছিলে? তুমি কি আসলে পুরুষ নাকি কাপুরুষ? রূপার কথা শুনে নদীর রাগ উঠে গেল। নদী রেগে রূপার সামনে দাঁড়িয়ে সজোরে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে নয়ন নদীর হাত ধরে ফেলো। রূপা বলে ওঠে, তোর এত বড় সাহস, আমার গায়ে হাত তুলতে আসিস? ওই অজ্ঞান হয়ে পড়েছিল। তুই কিভাবে বলস ওই ভান করেছিল অজ্ঞান হওয়ার? ওই কাপুরুষ তুই এখানে ছিলি, তোর জামাই এখানে ছিল, তোরা দুইজন ঠেকাতে পারোস নাই? তোর এত বড় সাহস, তুই আমাদের তুই বলিস? আমার সাহস সবসময় বেশি। নদী প্লিজ গ্যাঞ্জাম করবে না তো। ওরা তুলি রাইসাকে নিয়ে গেছে। ওরা কোথায় নিয়ে গেছে কিছু জানি না আমরা। ওদের যদি কোনো ক্ষতি করে ফেলে? কেন, তোর তুলির জন্য প্রাণ কান্না করছে নাকি? যা খুঁজেক নিজের হবু বউকে। নদীর রাগ দেখে নয়ন নিজের মাথা ঠান্ডা করে সোজা নদীর চুলের পিছন দিয়ে হাত দিয়ে ঘাট ধরে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলো, নদী শান্ত হও। আমার হবু বউয়ের কথা এখানে আসছে না। এখানে রাইসা জড়িত আছে। তুমি তো রাইসাকে পছন্দ করো। তুমি দয়া করে শান্ত হও। ছাড়ো। দাদিমা, ওরা কারা আর ওর বাসা কোথায়? ওরা চেয়ারম্যানের লোক। ওদের সাথে পাঙ্গা নিতে বারবার না করেছিলাম, কেউ আমার কথা শুনে নাই। ওদের সাথে যেন খারাপ কিছু না হয় আল্লাহ। দাদিমা, ওদের বাসা কোথায়? আমাদের নিয়ে চলো। ওর ফ্যামিলিকে জানিয়ে কোনো লাভ নেই, ওর ফ্যামিলির সবাই খারাপ। দাদিমা, ওদের বাসায় কথা বলো। আমার বোনের কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। দাদিমা ঠিকানা বলে। নয়ন বলে ওঠে, ওকে ঠিক আছে। রাকিব, তুমি তো চেনো, চলো আমাকে নিয়ে। নয়ন রাকিব চলে গেল। নদীর দিকে রূপা তাকে রেগে চুল ধরে বলো, এই, তোর সাথে নয়নের কিসের সম্পর্ক রে? তোকে ওই এভাবে সবার সামনে জড়িয়ে ধরলো, আর তার থেকে বড় কথা, তুই নয়নকে যেভাবে জড়িয়ে ধরে ডাকলি, মনে হলো নয়ন তোর বয়ফ্রেন্ড। এই বৌমা, ওর চুল ছাড়ো, চলো আমরা যাই এইখান। ওরা দুজন একা পারবে না, পুলিশকে ফোন দেওয়া লাগবে। কোনো লাভ হবে না, পুলিশ সব ওদের কেনা গোলাম। চলো আমরা ওইখানে যাই। আব্বাকে কল দে। রূপা নয়নের আব্বুকে দাদাকে সজীবকে কল দিয়ে বলে দিল। তারপর সবাই একসাথে যেতে লাগলো। সবাই রনিদের বাসায় গেলে দেখে রাফি সজীব নয়নের আব্বুকে মেরে বসিয়ে রেখেছে। নয়ন কয়েকটাকে মেরে ফেলে দিল। চেয়ারম্যান বলে ওঠে, এই বুইরা, তোর নাতনিকে আমার ছেলে পছন্দ করছে। এতে তোর ভাগ্য ভালো, সেখানে তোর নাতি আমার ছেলেকে আর ওর দলের সবাইকে মারছে। আমি কিছু বলি নাই, আজকে আবার সবাই মিলে এসেছোস আমার ছেলেকে মারার জন্য। শফিক, দেখো আমার নাতনিদের ছেড়ে দাও। কাউকে ছাড়বো না। আমার ছেলে আর ওই মেয়েটার বিয়ে হবে, আর ছোট ছেলের সাথে রাইসা মামুনির বিয়ে হবে। সবাই যখন এসে গেছোস, তাহলে বিয়েটা খেয়ে নে। চেয়ারম্যান,
আমার বোনদের ছেড়ে দে। উফ, সেই রক্ত গরম দেখছে। এই রনি, ওর মতো শেখে দেখ কতজনকে মেরে ফেলে দিয়েছে। ওর মতো শক্তিশালী হওয়া। চেয়ারম্যানের কথা শুনে নয়ন রেগে গার্ডগুলোকে ফেলে দিল। নয়ন যা আসলো সবাইকে মারতে লাগলো। চেয়ারম্যান বলে ওঠে, ব্যাস, অনেক হয়েছে। আমার লোকদের মারা বন্ধ কর। তোর বোনের বিয়ে আনন্দ কর। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার কোনো ঝামেলা নেই। আমার বোনকে ছেড়ে দেন দয়া করে। এর বদলে যা চাইবে আমি তাই দেব। তুই তো দেখতে খাসা। কুত্তার বাচ্চা। মারতে দে ওকে, আমাকে গালি দেয়। নদীর ভিতর দিকে ঢুকতে লাগলো। সবাই নদীর দিকে তাকালো। নদী সোজা সোফায় গিয়ে বসলো। টি টেবিলের উপরে পা রেখে সামনে থাকা বোতল থেকে ড্রিঙ্কস বের করে ঢেলে দিল। চেয়ারম্যান বলে ওঠে, এই মেয়ে কি করছিস তুই? চেয়ারম্যান সাহেব, এভাবে দাঁড়িয়ে থেকে এইসব শো করতে ভালো লাগছে না, তাই ভাবলাম বসে থেকে ড্রিঙ্কস করি আর দেখি। বাহ, তোর কথা শুনে ভালো লাগলো, বাট তুই কে রে? আর ভেজা অবস্থায় ওঠ। উঠতে মন চাইছে না, কত সুন্দর নরম সোফা। নদী লাফ দিয়ে বসতে লাগলো। সবাই রেগে বলল, নদী, তুই আমাদের বাসায় কাজ করস, আমাদের লবণ খেয়ে তুই আমাদের শত্রুর সাথে হাত মিলাচ্ছিস? আমি হাত কই মেলাইছি? আমি তো শুধু বসে থেকে শো দেখার জন্য বসছি। ওইখানে অতক্ষণ কি দাঁড়িয়ে থেকে দেখা যায় নাকি? এই মেয়ে, তোর পাগলামি তোর কাছে রাখ। চেয়ারম্যান সাহেব, দয়া করে আমার বোনকে ছেড়ে দেন। আমি আপনার পায়ে পড়ছি। চেয়ারম্যান সাহেব, আপনার নিজের ভালো চাইলে এখন থেকে আমাদের যেতে দেন। নয়নের কথা শুনে চেয়ারম্যান হাসতে লাগলো। চেয়ারম্যান ইশারা করলে নয়নের মাথার কাছে দুইজন পিস্তল ধরে বলল, আমার কথা না ভেবে নিজের কথা ভাবে। তুই একটু নড়বি তো তোর খুবই উড়ে যাবে। চেয়ারম্যানের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। সবাইকে অবাক করে দিয়ে নয়ন হাসতে লাগলো। সবাই বলে উঠল, পাগল হয়ে গেছো নাকি? মাথায় পিস্তল ধরে আছে আর তুমি এখানে জোরে জোরে হাসছো? নদী ড্রিঙ্কস করতে লাগলো, সাথে বাদাম চানাচুর খেতে লাগলো আর সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো। চেয়ারম্যান বলে ওঠে, কি এভাবে হাসছিস কেন? চেয়ারম্যান আমার ছেলেকে ছাড়েন। আমার ছেলে ভয় পাগলের মতো হাসছে। আরে আব্বু, আমি পাগল হয়ে যাই নাই। আমি ভয়ে হাসছি না, আমি হাসছি শুধু ওর অবস্থার কথা ভেবে। ওনার কি অবস্থা হবে? উনি আমাদের এখানে লাশ করে দিতে পারবে আর তুমি হাসছো? আপু, নয়ন আমাকে বাঁচাও। আমি এই বিয়ে করব না। নয়ন প্লিজ আমাকে বাঁচাও। তুমি হাসা বন্ধ করবে? নদী, তুমি এসব কি করছো? সবাই বিপদে আর তুমি রিল্যাক্সে বসে থেকে সব ছাইপাশ খাচ্ছ। নদী, তুমি এখন পালিয়ে যাও। রাকিবের কথা শুনে নদী খুশি হয়ে পিছনে ঘুরে তাকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। আমার কথা কেউ ভাবলো না, তুমি আমাকে পালানোর কথা বলছো। তোমার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তোদের প্রেমের আলাপ রাখবি? নয়ন প্লিজ আমাকে বাঁচাও। এই তো কাজই এসে গেছে। চেয়ারম্যান, তোর সাহস থাকলে আমাকে মাইর দে। তোর বাপেরও সাহস নাই আমাকে মারার। তোর কি মরণের চুলকানি উঠেছে নাকি? এই নয়ন, এইসব উল্টাপাল্টা কথা কেন বলছিস? আম্মু, দাদু, দাদিমা, আমি বিয়ে করব না। ওই একটা জানোয়ার, আমাকে বাঁচাও। আমাকে একবার আঘাত কর চেয়ারম্যান, আমাকে আঘাত করে তারপর ওদের বিয়ে দে। আমি তোকে আঘাত করতে যাচ্ছি না। তুই হইলে আমার বৌমাদের ভাই। বোনের বিয়েতে তোকে মারলে কেমন হয় বল? আমাকে যদি তুই এসে মারস তাহলে আমি নিজেই হাতে আমার বোনদের ওদের সাথে বিয়ে দিব, কারো বাধা মানবো না। নয়ন, পাগল হয়ে গেছো নাকি? এইসব কি উল্টাপাল্টা কথা বলছো? আমার বোনের জীবন নিয়ে এভাবে খেলতে পারো না। সোফানি, তোর যেমন সাহস তেমন তুই অনেক মজার মানুষ তো। আয়, আমাকে তুই মাইর দে। এই নয়ন, তোর মাথা কি একেবারে গেছে নাকি? পাগলের মতো কি আবল তাবল বকছিস? ওদের কথা শুনতে হবে না, আমাকে মেরে দেখ। তোরা যদি এক বাপের বাচ্চা হয়ে থাকোস আমাকে মাইর দে। আমাকে শুধু একটা আঘাত কর তোরা, যদি তোদের সাহস থাকে। নয়নের কথা শুনে চেয়ারম্যান রেগে গেল। রনি রেগে বলে, আপু, ওর সাহস তো কম না। ওকে এমন মার দাও, দেখিয়ে দাও তুমি এক বাপের ছেলে। ওকে এমন মার দিবে যাতে আর ওই মুখ দিন কোনো কথা বলতে না পারে। চেয়ারম্যান রেগে নয়নের কাছে এসে যেই নয়নের মুখে সজোরে ঘুষি মারছে, সাথে সাথে দমকা হওয়ার মতো কেউ স্পিডে চলো। চেয়ারম্যান হেসে বলল, মারলাম কি হইল বল? আমি এক বাপের বেটা না? চেয়ারম্যান কথাটা বলতে নয়ন হাসি দিয়ে ঠোঁট কাটা কোনার রক্তগুলো মুছতে মুছতে হেসে বলল, পিছনে তাকিয়ে তো দেখ। চেয়ারম্যান পিছনে তাকাতে দেখে এক এক করে সবগুলো গার্ড পড়ে গেল। সবাই অবাক হয়ে নদীর দিকে তাকালো। রনি ওর বড় ভাই ভয়ে বলে, আপু, এটা কে করলো?
আপু, এই কাজের মেয়েরা এক পলকে সবাইকে মেরে খুব কাজ করে দিয়েছে। ওই মেয়ে, তোর এত বড় সাহস আমার লোকদের, আমার সন্তানদের গায়ে হাত তুলছস? নদী চানাচুর শেষ করে উঠে হাত ঝাড়তে ঝাড়তে বলো, উফ, পেটটা ভরে গেছে আর ড্রিঙ্কসটা বেশি মজা ছিল না, তাও অনেকদিন পর খেলাম, ভালো লাগলো। তোকে আমি কি বলি? তুই কি বলছস আমাকে? সবাই চলো যাই, শো শেষ, এখানে বসে থেকে কোনো লাভ নেই। নদী কথাটা বলে যেতে যাবে, সাথে সাথে চেয়ারম্যান হাত ধরল। নদী পিছনে তাকাতে চেয়ারম্যান ভয় পেয়ে গেল। চেয়ারম্যান বলো, কে আপনি? নদী শির বাজাতে বাজাতে গেলে চেয়ারম্যান ভয়ে কেঁপে উঠল। নদীর এমন রূপে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। চেয়ারম্যান দৌড়ে গিয়ে নদীর সামনে হাঁটু গেড়ে কান ধরে বসে বলল, ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আপনাকে আমি চিনতে পারি নাই। ম্যাম, আমাকে ক্ষমা করে দেন। ম্যাম, আমি কসম করে বলছি, আজকের পর থেকে আমি কোনো খারাপ কাজ করব না। আমি গরিব দুঃখী সবার খেয়াল রাখবো। নদীর পা ধরতে নদী এক ঝটকায় সরিয়ে দিল। নয়ন বলে ওঠে, আগে বলেছিলাম, সাবধান করলাম, বাট তোরা তো আমার কথা কানে নিলি না। এখন আর কেউ তোকে বাঁচাতে পারবে না। স্যার, আমাকে ক্ষমা করে দেন। আপনি নিশ্চয়ই ম্যামের কাছের কেউ হবেন। প্লিজ ম্যামকে বলেন আমাকে ক্ষমা করতে। আমাকে ঘুষি দেওয়ার আগে ভাবার দরকার ছিল। ম্যাম, প্লিজ প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দেন। এই তোরা সবার পা ধরে ক্ষমা চা। নদী পিছনে তাকিয়ে বলল, নিজেকে অনেক কন্ট্রোল করেছি, 6 মাস ধরে নিজেকে কন্ট্রোল করেছিলাম। তুই আমার আসল রূপ সবার সামনে প্রকাশ করতে বাধ্য করলি। ওই রান্নাঘরে যা, গ্যাসের লাইন খুলে দে, আর সাথে একটা কাঠি ফাঁক দে। নদীর কথা শুনে চেয়ারম্যান পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ম্যাম গো, আমাদের শেষবারের মতো সুযোগ দিন। আমি জানি আপনি কাউকে সুযোগ দেন না। ম্যাম, আমাকে দেন একবার। ম্যাম, আমি আর কোনোদিন খারাপকে প্রশ্রয় দিব না। কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া উত্তম, আল্লাহ তাআলা খুশি হয়। উনি যেহেতু বললো, যা তোকে ক্ষমা করে দিলাম, বাট নেক্সট টাইম। না ম্যাম, নেক্সট টাইম এমন কিছু হবে না। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আপনাদের যাওয়ার জন্য আমার গাড়ি নিয়ে যান। এই ড্রাইভার ম্যামদের সসম্মানে সব বাসায় পৌঁছে দিয়ে আয়। সবাইকে গাড়িতে উঠতে ইশারা করলো। সবাই গাড়িতে উঠে পড়লো। নয়ন নদীর পাশে বসলো। নদী ওড়না দিয়ে ঠোঁটের কোণায় রক্ত মুছতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। তুলি কিছু বলবে, তখন নিরূপা হাত টান দিয়ে চুপ থাকতে ইশারা করলো। নদী নয়নের ঠোঁটে রক্ত মুছতে মুছতে বলল, অনেক জ্বালা করছে তোমার, তাই না? তেমন কিছু না, আই এম সরি। সরি কেন? আমাদের সাহায্য করার জন্য। আমাকে তো বিশ্বাস করো না, তাহলে আজ কেন বিশ্বাস করলে? আমি তো বিশ্বাসের যোগ্য না। আমার মন বলল তাই। আমি তো বিশ্বাসের যোগ্য না। আমি যদি ওইখানে চুপ করে বসে থাকতাম তখন কি করতে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর না বাসো। আমার শরীরে আঘাত করা দেখে তুমি থাকতে পারবে না, এইটুকু আত্মবিশ্বাস আমার তোমার উপরে আছে। নয়নের কথা শুনে নদী হাসতে লাগলো। নদীর আগে সামনে গ্লাসে সজোরে খুশি মারে সবাই কেঁপে উঠলো। নদী বলে ওঠে, তুই তো আমার সুযোগ নিচ্ছিস। তোকে সাহায্য করার কারণে তুই আমার সাথে ভালো ব্যবহার করছিস। আমার সাথে ভালো ব্যবহার করিস না। তুই আমাকে বিশ্বাস করিস না, সেটাই কর। আমাকে তুই বিশ্বাস করিস না, আমি বিশ্বাসের যোগ্য না। এই দুনিয়াতে আমি বাদে সবাইকে তুই বিশ্বাস করিস, আমাকে করিস না। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয় নদীর হাত ধরতে গেলে নদী এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, রক্ত ঝরতে দে। বুকের ভেতর যে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে সেদিকে তো কোনো খেয়াল থাকে না। বাহিরের রক্তক্ষরণ দেখে আমার প্রতি দয়া করিস না, আমার ঘৃণা হয়। নদীর কথা শুনে নয়ন বলে ওঠে, কাজ ঢুকেছে হাতে, কাজগুলো বের করতে দাও। আচ্ছা থাক, তোকে তো কোনো সমস্যা করছে না, আমার শরীরে গেথে আছে, আমি এতে খুশি। হাজার ঝাঁকালেও ওরা খুলছে না। নদীর কথা শুনে নয়ন কথা বলার ভাষা হারিয়ে ফেললে। নয়নের আম্মু পিছনে ঘুরে নদীর হাতটা সাইড দিয়ে নিয়ে কাজগুলো তুলতে লাগলো। নদী কোনো শব্দ করলো না। নদী এক পলকে নয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। তুলি বলে ওঠে, সাংঘাতিক মেয়ে, একটু কেটে গেলে সারা বাসা মাথায় তোলে। আর এই মেয়ে হাতের কাজ বের করা হচ্ছে, একটাও টু শব্দ করছে না। মনের ভিতরের যে ব্যথা, ওইটা কাছে এই ব্যথা, এই হাতের ব্যথা কিছুই না। মনের ভিতরের ব্যথাটা নিজেকে একা একা সামলাতে হয়, আর বাহিরের ব্যথাটা সবার চোখে পড়ছে। আমি না যত্ন করলে কেউ না কেউ থাকবেই। যেমন উনি আমার হাত ধরে কাজগুলো বের করে দিল, এখন আঁচল ছিঁড়ে আমার হাত বেঁধে দিচ্ছে, কিন্তু মনের ভিতরে ব্যথাটা, ক্ষতটা কেউ দেখছে না। নদী কথাগুলো বলতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। নয়নের চোখের সামনে সেদিনের দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে নয়ন রেগে বলল,
এইসব নাটকের কথা বলার কোনো মানেই হয় না। এইসব অভিনয়। আমি তোমার এই চোখে পানিকেও বিশ্বাস করি না। এইসব মিথ্যা ভুয়া, এইসব কি অভিনয়? গাড়ি থামলে নয়ন গাড়ি থেকে নেমে হনহন করে চলে গেল। নদী গাড়ি থেকে নামলো। নদী সবার সাথে ভেতরে গেল। নয়ন সিঁড়িতে এক পা দিতে নদী বলে ওঠে, মিস্টার নয়ন, আপনাকে আমার কিছু বলার আছে। আমাকে কয়েক মিনিট সময় দেন। আমার কথা শোনার আপনার কোনো ইচ্ছে নেই, আমি জানি। জানো তাহলে কেন আমাকে ডাকছো? আমি এখন যা বলবো সেটা বিশ্বাস করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার। সেদিন রাতের ফ্ল্যাশব্যাক। নয়ন এখানে কিভাবে আসলো? ছাড়ো আমাকে। কি ব্যাপার? তোমার হাত কেমন অন্যরকম লাগছে। নদী কথাটা বলে যে পেছনে তাকাবে নদী চমকে গেল। নদী বলে ওঠে, আতিক, তুমি এখানে? আর তোমার সাহস কি করে হয় আমাকে এইভাবে পেছন থেকে জড়িয়ে ধরার? নদীর কথা শেষ হতে না হতে আতিক নদীকে ড্রিঙ্কস খাইয়ে দিল জোর করে। নদী মাথা চড়ক দিয়ে লাগলো। আতিক নদীর সাথে জোর করতে লাগলো। নদী আতিককে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো আর বলল, আতিক, আমাকে ছাড়ো। আমি তোমার বন্ধুর বউ। তুমি এসব কি করছো? বন্ধুর বউ তো কি হয়েছে? আমি আপনাকে যেদিন প্রথম দেখি সেদিন আমি আপনার উপরে ক্রাশ খেয়েছি। আপনাকে আমি অনেকদিন ধরে ফলো করছি, কিন্তু আমার কোনো সাধ্য ছিল না আপনার কাছে আসার। আপনারা নয়নের সেই দিনের ফটোগুলো আমিই তুলেছিলাম। আপনার ড্যাডকে আমি ফটো পাঠিয়েছিলাম। ভেবেছিলাম উনি যদি সবকিছু মেনে নেয় তাহলে জানাবো ওইটা আমি ছিলাম। কিন্তু আপনার ড্যাডের ব্যবহারে আমি যে ভয় পাইছিলাম, পরে ভয়ে পালিয়ে এসেছিলাম। কি? তার মানে এইসব কিছু তুই করেছিলি? আমার আব্বুর কাছে খারাপ বানানো আমাদের মিথ্যে বিয়ের সার্টিফিকেট সবকিছু তুই করেছিলি? হ্যাঁ, আমি করছিলাম। আমি যখন শুনি আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার বিয়ে ঠিক হয়ে আছে, আমার মাথায় কাজ করা বন্ধ করে দেয়। আমার মাথায় যেন রক্ত উঠে গেছিল। কিভাবে বিয়ে ভাঙবো ভেবে পাচ্ছিলাম না। পরে হুট করে আপনাকে নয়নের সাথে পার্কে দেখি, কিছু ছবি তুলে পরে এডিট করে কাজে লাগিয়ে দেয়। আতিকের কথা শুনে নদীর আগে যেন ফেটে যাচ্ছিল। নদী রেগে সজোরে লাথি মারলে আতিক এক লাথিতে ছিটকে পড়লো। আতিক নদীকে দেখে ভয়ে দৌড়ে পালালো। নদীর ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে বলল, আমি হেরে গেছি সবকিছু থেকে। আমার ভালোবাসার কোনো মূল্য নাই। আমি হেরে গেছি। আমি তোর বউ হয়েও তোমাকে ভালোবাসতে পারি না। আমার ভালোবাসা তোমার বন্ধুত্বের কাছে হেরে গেছে। এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? আমি হেরে গেছি। তোমায় বলেছিলাম এই বাড়ি থেকে গেলে হয় তোমাকে আমার সাথে নিয়ে যাব, আর না হয় আমার লাশ বের হবে। নদীর কথা শুনে নয়ন চমকে গেল। নয়নের চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী চারিদিকে ঘুরে তাকালো। নদী নিজের মুখের উপর থেকে মুখোশ খুলতে খুলতে রাকিবের দিকে তাকিয়ে বলল, রাকিব, তুমি আমার কুৎসিত চেহারা দেখে আমাকে ভালোবেসেছো। আমাকে কালো ভূত দেখেও তুমি আমাকে ভালোবাসলে। ওইখানে নিজে বিপদ থেকেও আমার কথা ভাবলে। আমি চলে যাব আমার আসল রূপটা তোমাকে দেখিয়ে দিয়ে। নদী মুখোশটা টেনে খুলে ফেলে দিয়ে নকল চুল এক টান দিয়ে ফেলে দিল। নদীর মুখের উপরে চুল দিয়ে ঢেকে গেল। সবাই ওর দিকে তাকালো। নদী মাথা ঝাঁকি দিয়ে সবগুলো চুল পেছনে নিয়ে নিজের ফেস দেখালে সবাই চোখ যেন কপালে উঠে গেল। রাকিব কয়েক পা পিছিয়ে গেল। তুলি বলে ওঠে, এত সুন্দর মেয়েও হতে পারে? এইটা মানুষ নাকি পরী? সবাই যেন হা করে তাকিয়ে রইল। নদী রাকিবের সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি নদী খান। আমি কোনোদিন কোনো মানুষের সামনে এভাবে বসে ক্ষমা চাই নাই। আজ আমি তোমার কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে সত্যি করে ভালোবেসেছো। আমি তোমাকে ভালোবাসি নাই। আমি শুধু জেলাস ফিল করানোর জন্য তোমার সাথে অভিনয় করেছি। রাকিব, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এই ছদ্মবেশে যা দেখছো সবকিছু আমার প্রিয় মানুষের মন পাওয়ার জন্য। কিন্তু দিন শেষে আমি হেরে গেলাম, বিশ্বাস করো। আমি যদি ওকে মন থেকে ভালো না বাসতাম তাহলে আমি আজ তোমার হাতটা শক্ত করে ধরতাম। কিন্তু আমি এক কাপুরুষে আসক্ত। নদীর কথা শুনে রাকিব কাঁপতে কাঁপতে বলে, ম্যাম, আমি আপনাকে চিনতে পেরেছি। ম্যাম, আমি ম্যাগাজিন পড়তে অনেক ভালোবাসি। আমি আপনার সম্পর্কে অনেক কিছুই জানি। ম্যাম, আপনি প্লিজ উঠেন। আমাকে ক্ষমা করে দিন। আমি না জেনে না বুঝে আপনাকে স্পর্শ করেছি। আপনাকে ভালোবাসার ভুল করেছি। ম্যাম, প্লিজ উঠেন। আপনি সব মানুষের অনুপ্রেরণা। আপনার মতো দক্ষ বুদ্ধিমান এভাবে বসে থাকলে মানায় না। ম্যাম, উঠেন আপনি। রাকিবের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাকিব নিজের মুখোশ খুলে ফেলল। রাকিবকে দেখে তুলি থতমত খেয়ে গেল। তুলি বলে ওঠে, রাজীব। হ্যাঁ, আমি রাজীব হাসান রাকিব। তুমি এখানে এভাবে কেন? তোমার নাটক দেখার জন্য এসব করতে হইল। তুমি টাকার লোভে আমাকে রেখে নিজের বেয়াইকে বিয়ে করতে আসছো। তোমার এসব ভণ্ডামি দেখার জন্য এখানে ছিলাম। রাজীব, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবাসি। আমি নয়নকে বিয়ে করছি। আমার বোন আমার বাবা মায়ের কথা মতো। আমি এই বিয়ে করতে চাই নাই, সত্যি বলছি। তোমার ব্যাপার পরে দেখছি। ম্যাম, প্লিজ উঠেন। আপনাকে আমি এভাবে কোনোদিন সামনে দেখবো কল্পনাও করতে পারি না।
আমাকে এইভাবে এক্সপ্লেন করো না। আমি তোমাদের মতো সাধারণ মানুষ। আপনি তো খান গ্রুপের সিইও। কি খান গ্রুপের সিও? ও মাই গড, খান গ্রুপের সিইও আমাদের বাসায় কাজের লোক ছিল। আর তার থেকে বড় কথা, আপনার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি। ম্যাম, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি। ম্যাম, আপনার নাম শুনলে সারা শহর কাঁপে, আর আমি কিনা সেই মানুষটার সাথে। প্লিজ প্লিজ ম্যাম, ক্ষমা করে দেন প্লিজ। নদী পা ধরতে যাবে, সাথে সাথে নদী ধরে ফেলে বলে, প্লিজ আপনি আমার পা ধরতে যাবেন না। আমি এখানে ভালোবাসার ভিখারি। আমি এখানে ভালোবাসা চাইতে এসেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। নয়ন, তোমার স্ত্রী খান গ্রুপের সিইও, তুমি তাকে ইগনোর করছো, যার নাম শুনলে কিনা সারা শহরের মানুষ ভয়ে কাঁপে। তোমার ভাগ্য ভালো, তুমি এত সুন্দর একটা বউ পাইছো। উনি এত বড় ফ্যামিলির গ্যাংস্টার কুইন, তোমার জন্য আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে কিনা কাজের লোক। হায় আল্লাহ, ভাবতে আমার শরীরের লোম খুব দাঁড়িয়ে যাচ্ছে। নদী ফুট করে দৌড়ে গিয়ে টেবিলের উপর থেকে ফল কাটার চাকু নিয়ে সোজা হাতে পোজ দিল। সবে জোরে চিৎকার দিল। নয়ন দৌড়ে গিয়ে নদীকে ধরো। নয়ন বলে ওঠে, এটা তুমি কি করলে? পাগল হয়ে গেছো তুমি? নদী নয়নের দিকে তাকিয়ে হাসি মুখে বলো, সেদিন তুমি আমায় বুকে গুলি করেছিলে, বাট তুমি আমার দিকে ঘুরেও তাকাও নাই। আজ সামান্য চাকুর ফ্যাস দিয়েছি, তুমি দৌড়ে চলে এসেছো। এতে আমি সার্থক। তুমি একটু হলেও আমাকে ভালোবাসছো। কে কোথায় আছো? গাড়ির ব্যবস্থা করো প্লিজ। আমি কোথাও যাব না। আমি তোমার কোলে মৃত্যুবরণ করতে চাই। আমি তোমাকে বলেছিলাম তোমার সাথে করে নিয়ে যাব, আর না হয় আমার লাশ বের হবে। আমার কথা আমি সব সময় রাখি। প্লিজ চুপ করবে তুমি? কি পাগলামি হচ্ছে? নয়ন, ওর হাত বেঁধে দিতে হবে। রাকিব তাড়াতাড়ি করে ওর শার্ট ছিঁড়ে ওর হাত বেঁধে দিল। নয়নের দিকে তাকাতে তাকাতে নদীর চোখ বন্ধ হয়ে গেল। নয়ন জোরে চিৎকার দিল। নদীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, নদী, আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না। নদী প্লিজ চোখ খুলো। নয়ন লাফ দিয়ে উঠল। নয়ন নিজেকে ঘরে আবিষ্কার করলো। নয়ন ঘাম মুছতে লাগলো। দরজার দিকে চোখ গেলে দেখে নয়নের আম্মু ভিতরে ঢুকলো। নয়নের আম্মু বলে ওঠে, নয়ন, তোর সাথে আমার কিছু কথা বলার আছে। কি কথা? নদী মেয়েটাকে, ওকে তুই কিভাবে চিনস? আর অতগুলো মানুষকে এভাবে কিভাবে মারতে পারলো? একটা মেয়ে মানুষের শরীরে এত শক্তি কিভাবে আসলো? আর গাড়ির ভিতর ওইসব কি বলছিল? আমি জানি না। আমার ওর সম্পর্কে কিছু জিজ্ঞেস করো না তো। সবাই ওর উপরে অত্যাচার করতেছে। নিচে গিয়ে দেখ সবাই ওর সাথে কি করছে। ওকে সোফার সাথে বেঁধে রাখে অত্যাচার করছে। কি ওকে বেঁধে রেখে অত্যাচার করছে মানে? নয়ন বের হতে যাবে, ওর ফোন বেজে উঠলো। নয়ন ফোন রিসিভ করলো। ওই পাশ থেকে কিছু শুনে নয়ন থমকে গেল। নয়নের আম্মু বলল, কি হলো, এইভাবে দাঁড়িয়ে গেলি কেন? আর আমার প্রশ্নের উত্তরগুলো দে। নয়ন কিছু না বলে দৌড়ে যেতে লাগলো। নয়নের আম্মু নয়নের পিছন পিছন যেতে লাগলো। নিচে নেমে দেখে সবাই নদীকে বেঁধে রেখেছে। তুলিশ থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে দৌড়ে গিয়ে তুলির হাত ধরে এক ঝটকায় তুলিকে সরিয়ে দিল। নয়ন সোজা নদীকে জড়িয়ে ধরলো। নয়ন জড়িয়ে ধরে বলো, নদী শান্ত হও। নদী প্লিজ ওদের উপরে রাগ করো না। আমি যা শাস্তি দেওয়ার দিব, বাট তুমি রেগে যাও না। নয়ন নদীকে বারবার জড়িয়ে ধরতে লাগলো। নদী এক পলকে তাকিয়ে আছে। তুলি নয়নের গলা ধরে টান দিয়ে তুলি ঠাস ঠাস করে থাপ্পড় মারতে যাবে। নয়ন হাত ধরে ফেলো। তুলি চিৎকার করে বলো, এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? ওই কালো কুৎসিত মেয়ের সাথে কি সম্পর্ক? উত্তর দাও। ওর মাঝে কি আছে যে তুমি ওকে ভালোবাসলে? তুলি দূরে থাকো, আমাকে ওর সাথে কথা বলতে দাও। তুলির প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ নয়ন, উত্তর দে। তোর সাথে ওই মেয়ের কিসের সম্পর্ক? আর এই মেয়েটাই কিভাবে এতগুলো মানুষকে এক নিমিষে মেরে ফেললো? নদী প্লিজ তুমি এভাবে চুপ করে থেকো না। আমার অনেক ভয় লাগছে। প্লিজ তুমি চুপ থেকো না। আমি তোমার হাত খুলে দেই। আমাকে প্রমিস করো কোনো ক্ষতি তুমি করবে না। নয়ন, হচ্ছেটা কি? এই মেয়েটাকে এভাবে বেঁধে রেখেছে কে? ওই আমাদের উদ্ধার করলো, আর ওকে বেঁধে রাখছে কে? তুলি, রূপা ভাবি, ওনাদের কোথায় বাধা হয়েছে? ওনার ফোনে নয়ন ভাইয়ের ছবি আছে। ওনার সাথে নয়ন ভাইয়ের কোনো তো প্রেমের সম্পর্ক আছে। তাই বলে তোমরা এইভাবে বাঁধবে? খুলে দাও ওকে। না, একদম না। ওকে আমি মেরে ফেলবো।
ওই আমার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়িয়েছে। নয়ন, তুমি এই দিকে আসো, আমি ওকে শিক্ষা দেব। নয়ন, তুই এমন পাগলামি কেন করছিস? এই তোমাকে মেরেছে ওরা, আমি সেই জায়গায় চুমু দিয়ে দেই, তুমি তাও রেগে যাও না? নয়ন গালে কিস করতে যাবে, নয়নের আব্বু রেগে বলো, হচ্ছে রে কি? পাগল হয়ে গেছিস তুই? এতগুলো মানুষের সামনে পর একটা নারীকে কিস করছিস? এই নয়ন, তুমি আমার সামনে ওই মেয়েটাকে কিভাবে কিস করতে পারো? আমি তোমার হবু বউ হওয়ার পরেও ও তোমায় আমাকে তোমার কাছে যেতে দেয় না, আর সেখানে এই কাজের মেয়ে কুৎসিত মেয়েকে কিস করছো, তাকে বারবার জড়িয়ে ধরছো। এই নয়ন, আমার ভিতরে কি নেই যা ওর ভিতরে তুমি খুঁজে পেলে? আমি তো ওর থেকে যথেষ্ট সুন্দরী। কি বলছি, ওই তো একদম কুৎসিত ভূতনি একটা মেয়ে। তুলির কথা শুনে নয়ন রাগ কন্ট্রোল করে ঘরে উঠে চিৎকার দিয়ে বলো, চুপ করবে তুমি? কার সাথে কি তুলনা করো তুমি? তুমি আমার হবু স্ত্রী আর ওই আমার বিয়ে করা বউ, বুঝতে পারছো তুমি? আর একটা কথা বললে তোমার জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলে দিব। নয়নের কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সবাই যেন কয়েক পা পিছিয়ে গেল। নদী নয়নের দিকে তাকালো। নয়ন নদীর পায়ের কাছে বসে বলল, ওই বউ, তুমি কিচ্ছু বলো না, এভাবে তাকিয়ে থেকো না, আমার ভয় লাগছে, প্লিজ কিছু বলো। তুমি শুধু একবার বলো আমার ফ্যামিলির উপরে তুমি রেগে নাই। ওই বউ, একবার বলো না বউ, আমি তোমাকে ছাড়া যেমন আমার চলবে না, আমার ফ্যামিলিকে ছাড়া আমার চলবে না, আমার দুইটা অপশন লাগবে। নয়ন কথাগুলো বলে নদীর পায়ের উপরে মাথা রেখে কান্না করতে লাগলো। নদী এক পলকে তাকিয়ে আছে। নয়নের আব্বু কিছু বলার আগে তুলি এসে নয়নের কলের ধরে তুলে বলো, এই কুৎসিত মেয়ে তোমার বউ কিভাবে হয়? এমন জঘন্য চয়েস কিভাবে হতে পারে তোমার? আর এই ফকিনের বাচ্চাকে তুমি কিভাবে বউ বলতে পারো? কাউকে না জানিয়ে এই মহিলাকে কিভাবে তুমি বিয়ে করতে পারো? ওকে তুমি ভালোবাসো না, এসব মিথ্যে। ও তোমার বউ হতে পারে না। একটা কাজের মেয়েকে তুমি কিভাবে পছন্দ করতে পারো? ওর ভিতরে কোনো যোগ্যতা নেই তোমার বউ হওয়ার। আমার শুধু একমাত্র যোগ্যতা আছে তোমার বউ হওয়ার। তুলি কথাগুলো বলে পাগলামি করতে লাগলো। নয়ন তুলিকে সরিয়ে দিতে লাগলো। নয়নের আম্মু আব্বু বলল, তুই আমাদের না জানিয়ে কিভাবে বিয়ে করতে পারলি? কিভাবে এই ছোট লোকের বাচ্চাকে বিয়ে করলি? আমি মানলাম ওই গরিব ঘরের মেয়ে, কিন্তু এমন কুৎসিত মেয়েকে কিভাবে তুই বিয়ে করতে পারুস? তোকে কি ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছিল নাকি? আমি এই মেয়েকে কখনোই ছেলের বউ হিসেবে মানবো না। এই মেয়ে, তুই আমার ছেলেকে তাবিজ করছস? আমার ছেলে তোকে পাগলের মতো ভালোবাসতে পারে না, তুই আমার ছেলেকে জাদু করছস। নয়নের আম্মু রূপা রেগে এসে নদীকে মারতে যাবে। নয় তাড়াতাড়ি করে দুজনকে হাত দিয়ে বাধা দিয়ে বলল, খবরদার, ওর গায়ে কোনো হাত দিতে যাও না। তোমরা জানো না ওই কে, তোমার কোনো ধারণা নাই ওই কে। প্লিজ ওর কাছে যাও না, আমি ওকে মানানোর চেষ্টা করছি তো। আমাকে ছাড়, আমি ওকে ছাড়বো না। ওই কে? হ্যাঁ, ওকে আমি মেরে ফেলবো। আমার ছেলেকে জাদু করা, আমি ওকে বের করব। সবাই নদীর উপরে ক্ষিপ্ত হলো। নয়ন উপায় না পেয়ে জোরে চিৎকার দিয়ে বলল, সবাই থামবে। কাকে গরিব বলছো? ওই চাইলে আমাদের মতো মধ্যবিত্তকে 1000 বার কিনতে পারবে। তোমরা তাকে বলছো আমার যোগ্য না? আমি ওর যোগ্য না? আমাদের 1000 বার কিনতে পারলে এখানে কাজের লোক হয়ে এসেছে কেন? ওই পাশের বাসায় কাজ করতো, সেখান থেকে ওকে আমরা কাজের লোক হিসেবে নিয়ে এসেছি। ওই অনেক বাড়ির কাজ করে খেত, আর তুমি বলো ওর মতো মানুষ আমাকে 1000 বার কিনতে পারবে? হ্যাঁ, 1000 বার কিনতে পারবে। ওই কোনো কাজের লোক না, ওকে দেখাশোনা করার জন্য 20 জন থাকে। ওর হাতের ইশারায় সব চলে। সেই মানুষটা শুধুমাত্র আমার জন্য এখানে কাজের লোক হয়ে এসেছে। ফাজলামি করস তুই? ওই কে রে? কোন রাজকন্যা? আমি তো কোনোদিন এমন কাউকে দেখি নাই। আর ওর এত যদি ক্ষমতা থাকতো, তোর মতো ছেলের জন্য কাজের লোক হয়ে কেন এসেছে? ওই আমাকে ভালোবেসে এখানে এসেছে, আমি ওকে ভুল বুঝে ছেড়ে চলে এসেছিলাম। ওই আমার ভালোবাসা পাওয়ার জন্য এখানে কাজের লোক হয়ে এসেছে। ওই আমার ভালোবাসা পাওয়ার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে এসেছে। শুধুমাত্র আমাকে ভালোবেসে তোমাদের সকল কাজ করেছে। ওর মতো মানুষ তোমাদের পা ধরেছে আমার জন্য, প্রতিদিন তোমাদের কটু কথা শোনাচ্ছে। ওই আমাকে রাজার মতো ওর বাসায় রেখেছিল, আর আমি ওকে আমার বাড়িতে চাকরানি হিসেবে রেখেছিলাম। আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে।
সব বানানো নাটক। নয়ন কিছু বলে না, সোজা নদীর সামনে গিয়ে বলল, নদী তুমি একটা শব্দ উচ্চারণ করো প্লিজ। আমার হাত খুলো, ড্যাড আসছে। নদীর কথা শুনে সামনে ফোনের দিকে চোখ গেলে নয়ন ভয়ে থমকে গেল। তাড়াতাড়ি করে নদীর হাত খুলে দিল, পা খুলে দিল। নদী উঠে দাঁড়িয়ে হাত ঝাঁকি দিতে লাগলো। নয়ন ভয়ে বলল, তোমার পায়ে ধরছি, এইবারের মতো আমাদের ক্ষমা করে দাও। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। এই পা ছাড়ো, তাড়াতাড়ি এইসব দড়ি সরিয়ে দাও, আর একটা গ্লাস নিয়ে আসো। ছড়িয়ে নেওয়ার জন্য ইশারা করলো। নয়ন গ্লাস নিয়ে আসলে নদী বলল, আমি আসছি। আর হ্যাঁ, তোমার ফ্যামিলিকে বলো স্বাভাবিক থাকতে। নদী কথাগুলো বলে দৌড়ে চলে গেল। তুলি বলে ওঠে, ওই তোমার রুমে যাচ্ছে কেন? চুপ করো, ওকে ওর মতো চলতে দাও। 10 মিনিটের ভিতরে কেউ সিঁড়ি দিয়ে নামতে সবাই থমকে গেল। নদী সিঁড়ি দিয়ে নামছিল, ওর শার্টের হাতা গোছাচ্ছিল। নদীকে দেখে সবাই যেন বসা থেকে উঠে দাঁড়ালো। তুলি বলে উঠল, পরি কোথা থেকে আসলো? নয়ন, পরি তোমার শার্ট পরছে। ওয়াও, আমি জীবনে পরি দেখি নাই, আজ প্রথম দেখলাম। তুলির কথা শুনে নয়ন হেসে দিল। নয়নের পাশে এসে দাঁড়িয়ে বলল, সবাই এভাবে তাকিয়ে আছেন কেন? সরি, নয়নের শার্ট প্যান্ট পরা আমার ঠিক হয় নাই, আপনাদের সামনে এভাবে আসা ঠিক হয় নাই। বাট আমি তো আর আপনাদের বাড়ির বউ আর থাকছি না, আমি চলে যাব, এখান থেকে চলে যাব। কি, তুমি নদী? হ্যাঁ ম্যাম, আপনি তো সবার চোখ ডলতে লাগলো। হুট করে এক এক উঠানের ভিতরে গাড়ি এসে থামতে লাগলো। নদী তাড়াতাড়ি করে টি টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে হাতে চাপ দিলে সবাই অবাক হয়ে বলল, এই মেয়ে, কি করছো এসব? নদী এসব কি করছো? তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে। নদী ঠোঁটের উপরে আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করলো। নদী গ্লাসটা ভেঙে ফেলো। সবাই চমকে উঠলো। নদী বলল, যাও, ফার্স্ট বক্স নিয়ে এসেছে, আমার হাত পরিষ্কার করে দাও। নয়ন দৌড়ে চলে গেল। নদী সোফায় বসলো। নয়ন দৌড়ে নিয়ে এসে নদীর পাশে বসে ফার্স্ট এইড বক্স থেকে তুলা নিয়ে রক্ত মুছতে লাগলো। বাসার ভিতরে মানুষ ঢুকে গেলে সবাই যেন থমকে গেল। নদী ড্যাড বলল, মামুনি। নদী ড্যাডের কণ্ঠে। নদী নয়ন পিছনে তাকালো। নদী হেসে বলল, ড্যাড তুমি এখানে? কি হয়েছে তোমার? দৌড়ে এসে নদীর কাছে এসে নয়নকে তুলে দিয়ে নদীর হাত ধরে বলল, তোমার হাতের এই অবস্থা কিভাবে হইল? এই নয়ন, আমার মেয়ের হাতে এই অবস্থা কিভাবে হইল? নয়নের কলার চেপে ধরলে নদীও ড্যাডকে জড়িয়ে ধরে বলে, ড্যাড ওকে ছাড়ো, তুমি তো জানো আমার অল্পতে মাথা গরম হয়ে যায়। নিচে দেখো গ্লাস পড়ে আছে, আমি রাগে মাথায় গ্লাসটা চাপ দিয়ে ধরেছিলাম, গ্লাস থেকে হাত কেটে গেছে। নদী ড্যাড নিচের দিকে তাকাতে দেখে আসলে গ্লাসের সাথে রক্ত লাগা ভেঙে গুড়িয়ে গেছে। নদী ড্যাড বলল, সরি, তোমার বাবা মা কোনটা? সবার সাথে পরিচয় করিয়ে দাও। জি অবশ্যই, তোমরা এইদিকে আসো। সবাই ভয় ভয়ে কাছে আসলে নয়ন বলে ওঠে, স্যার এটা আমার দাদু দাদিমা। আসসালামু আলাইকুম চাচা চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। কি ব্যাপার, আপনারা সবাই আমাকে দেখে এত ভয় কেন পাচ্ছেন? আরে আমি তো আপনাদের মতোই সাধারণ মানুষ। না মানে, আপনাকে সারা জীবন টিভিতে দেখেছি, আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাদের মতো গরিবের ঘরে আসবেন। উনি আমার আব্বু, এটা আম্মু, চাচা চাচি আর বড় ভাই ভাবি আর 2 জন কাজিন। নয়ন সবার সাথে পরিচয় করিয়ে দিলে সবার সাথে কুশল বিনিময় করলো। নদীর ডায় নয়নের আব্বুর হ্যান্ডশেক করলে নয়নের আব্বু কিছুটা স্বাভাবিক হয়ে বলল, বেয়াই বসেন, এই তোমরা দাঁড়িয়ে কেন আছো? বেয়াইয়ের জন্য চা নাস্তা নিয়ে আসো। উনি কিছু খাবেন না, আমি কফি নিয়ে আসছি। তোমরা বানাতে পারবে না, এখানে বসে কথা বলো। নয়ন চলে গেল। নদী নয়নের পিছন পিছন যেতে লাগলো। রাকিব পিছন পিছন গিয়ে বলল, ম্যাম, আমি না জেনে না বুঝে আপনাকে স্পর্শ করছি, আমাকে ক্ষমা করে দিন। রাকিব এইভাবে বলো না, তুমি আমার অনেক খেয়াল রাখছো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কিন্তু তুমি যদি চাও আমি তোমার ফ্রেন্ড হতে চাই। আমার জেলাস হয়। আই ডোন্ট কেয়ার। ম্যাম, আপনি কোটিপতির একমাত্র মেয়ে, আর আমি একজন কাজের লোক। তুমি তো পড়াশোনা করেছো অনার্স পর্যন্ত, তাই না? কি ম্যাম? ওকে, পরে কথা বলি। আর নয়ন, আমি তোমার কাছে হেরে গেছি, আমি হার মেনে নিলাম, আমি সারা জীবনের মতো তোমার লাইফ থেকে চলে যাব। নয়ন কিছু বলার আগেই নদী চলে গেল। নয়ন কফি বানিয়ে দিল। নয়ন বসার ঘরে চলে গেল। নয়ন কফি এগিয়ে দিলে নদীর ড্যাড বলে, থ্যাংক ইউ। নদী ড্যাড কফি মুখে দিতে নয়নের দিকে তাকিয়ে বলল, বাহ, একদম পারফেক্ট হয়েছে। ধন্যবাদ স্যার। তাহলে সবকিছু তো শুনলেন, তাই আমি চাচ্ছিলাম ওদের বিয়েটা বড় করে অনুষ্ঠান করে করতে চাই। আপনার যেটা ভালো মনে হয় আপনি করেন, আমাদের কোনো আপত্তি নাই। ড্যাড, আমি নয়নের সাথে থাকতে চাচ্ছি না, আমার নয়নকে ভালো লাগছে না। নদীর কথা শুনে নদীর ড্যাড রেগে গেল। নদীর ড্যাড রেগে বলল, তোমার সমস্যা কি? নয়নকে ছাড়া বাঁচবে না?
আমাদের কথা অমান্য করে পালিয়ে আসলে। আর আজ আমি যখন সবকিছু মেনে নিলাম, তখন তুমি বলো নয়নের সাথে থাকবে না। আমার ওকে ভালো লাগছে না, তাই আমি থাকবো না। এখানে এত কথা শুনতে চাই না। আমার ভুল, আমি বুঝেছি। স্যার, আমি একটু আপনার মেয়ের সাথে আলাদা করে কথা বলবো। নয়ন কথাটা বলে নদীকে কোলে তুলে নিল। নদী ড্যাড অন্যদিকে ঘুরে তাকালো। নয়ন নদীকে নিয়ে যেতে লাগলো। নদী ছেড়ে দিতে বলে শুনল না। রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে নদীর সামনে হাঁটু গেড়ে বলল, আই এম সরি। আমি আতিকের কথা শুনে তোমাকে ভুল বুঝেছি। আমি সবকিছু জেনে গেছি। সেদিন ওই তোমার সাথে জোর জবরদস্তি করতে নিয়েছিল, ওই আমাকে সব উল্টা বুঝিয়েছিল। তুমি তো আমাকে কখনোই ভালোবাসা প্রকাশ করো নাই। আমি তার জন্য ভেবেছিলাম সত্যি হয়তো এমন করছো। আমাকে ক্ষমা করে দাও। আর ওর মিথ্যা কথা বলার শাস্তি আমি দিয়েছি। ওয়েট। নয়নের ফোনের একটা ভিডিও ওর সামনে প্লে করলে দেখে আতিক হসপিটালে। আতিক নদীর কাছে কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, আমাকে ক্ষমা করে দেন ভাবি, আমি যা করছি ভুল করছি। আপনি আমার বড় বোন হন, দরকার হলে আমি আপনাকে মা বলতে পারি, প্লিজ তাও ক্ষমা করে দেন। নয়ন ভিডিওটা দেখানো শেষ করে নদীকে শক্ত করে জড়িয়ে ধরে বলো, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আর এই ভুল বোঝাবুঝি ভালো লাগছে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার অনেক কষ্ট হয়। ক্ষমা করতে পারি, আগে তুমি তুলিকে আমার সামনে আপু বলে ডাকো। ওকে, তাহলে ক্ষমা করবে তো? দুজন বের হলো। নয়ন সবার সামনে তুলিকে আপু ডাকলো। তুলির আগে গজগজ করতে লাগলো। রূপা কানে কানে বলে, শান্ত হ, ওর থেকে দূরে থাক। তোকে এই বাড়ির বউ হওয়া লাগবে না। ওই যে মালদার পার্টি জুটিয়েছে, ওই আমাদের ভাগ বসাবে না আশা করা যায়। রূপার কথা শুনে তুলি চুপ হয়ে গেল। নদী ড্যাড বলো, কি তোমার মতো চেঞ্জ হইল নাকি? তুমি যা ভালো বুঝো তাই করো। নদীর কথা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলো। সবাই নদীর কাছে ক্ষমা চেয়ে নিল। সবাই রেডি হয়ে নদীদের সাথে চলে গেল। 5 দিনের ভেতরে বড় অনুষ্ঠান করে ওদের বিয়ে দেওয়া হলো। বাসর ঘরে যেতে নয়ন নদীর ঘোমটা খুলে কিস করতে যাবে। সাথে সাথে নদী বলো, তোর ঠোঁট তুই তুলিকে দিয়েছিলি না, আবার আমার দিকে এগিয়ে আসছিস কেন? আরে ওই ঠোঁটে